Assalamu alaikum, everyone. Good evening. Welcome to another episode of Ansuk Presence Career Talk, adding reality to dreams. Thank you to those who have taken the time to join us on our second live session. This is episode 2 of Career Talks. Well, to be honest, interviews, right? Can you really ever be enough prepared for an interview? Well, the answer is yes. Despite the fact that একটা ইন্টারভিউতে আসলে অনেক আনপ্রেডিক্টেবল জিনিসপত্র থাকে, it is very unpredictable কে ইন্টারভিউ নিচ্ছে, কোন কনটেক্সটে হচ্ছে. Having said that, there are things which is surprisingly common in interview. মানে ইন্টারভিউ প্রত্যেক ইন্টারভিউতে when you actually like স্যাম্পল সাইজ সব যদি আমরা একসঙ্গে করি কিছু কিছু কমন জিনিস থাকে. ইনফ্যাক্ট there's more common things than uncommon things, to be honest. So we are lucky that to get more insights into this topic and to have an open discussion on how to prepare for an interview, we have a very special guest today. A person who has 15 plus years of experience in the pharma field with diversified portfolios. And I was personally lucky that I knew him in person during my NSU days. He's none other than my senior, my very respected senior from 062, Mr. Muhammad Mahbub Rahman, Business Unit Head, the Acme Laboratories. So I would request our host to please bring him on. Assalamualaikum Bhaiya, how are you doing? Assalam. Thank you, Chef, for the nice introduction. My pleasure. It's really an honor to be here present today. And thank you, Ansuk, and my seniors and my juniors and fellow superstars who are going to rock in the coming days in the pharma field as well. So without further ado, I think we can jump into the presentation. Please go ahead. Apni presentation আপনার মতো করে দিতে থাকেন, please. So that's the thing I always like to, call the upcoming heroes, the future stars. So basically সবাইকে আসলে ফিউচার স্টার হিসেবে আমি চিন্তা করি। তার কারণ হচ্ছে যখন আমরা ইনিশিয়াল লেভেলে ছিলাম there was no one to guide us. So আমরা দূর থেকে ওই তারাই দেখতাম, তো যে আসলে তারা আমাদেরকে কতটুকু হেল্প করতে পারে। বাট আই থিঙ্ক ইউ গাইজ আর লাকি এনাফ, তোমাদের এখন অনেক সিনিয়র মেন্টররা আছে যারা হচ্ছে গিয়ে তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হেল্প করতে পারছে ডিউরিং দিস ইয়ার্স। জাস্ট আ মিনিট। Just a minute. Yeah, no problem there. The best thing about this is that যেহেতু 15 years ধরে আছেন, I'm sure মানে he has so many experiences, just experiences এর কথা শুনলেও আসলে অনেক কিছু শিকার হয়ে যাবে, and we are lucky that ভাই পুরোটা একটা প্রেজেন্টেশন নিয়ে আসে। I guess you are all right now? Right. So যে জিনিসটা বলছিলাম, আসলে তোমরা খুব টাফ একটা টপিক দিয়েছো, যেটা আসলে অনেক কিছু এক্সপার্টিস ডিপেন্ড করে হচ্ছে কি খুব বেশি প্র্যাকটিস করাতে, যেগুলো আমরা ডেইলি লাইফে প্র্যাকটিস করি। সো ইন্টারভিউ ইজ লাইক এমন একটা সাবজেক্ট যেটা খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ হয় না। আসলে আমরা যে কয়েকটা কোম্পানিতে চাকরি করি এবং হচ্ছে গিয়ে হয়তো ডিউরিং দ্য সুইচ একটা বা দুইটা কোম্পানিতে হার্ডলি হয়তো আমাদের ইন্টারভিউ ফেস করা হয়। সো এইটাতে আসলে ওইভাবে এক্সপার্টিস ডেভেলপ করা ইয়েতে খুব টাফ। বাট তারপরেও যে জিনিসটা হচ্ছে কি শোয়েব যেটা অলরেডি তার ইন্ট্রোডাকশনও বললো, যে মানে প্র্যাকটিস, আসলে এই প্র্যাকটিসের মাধ্যমে ইন্টারভিউতে আসলে অনেক বেশি প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং যতটুকু আমি নিজে প্র্যাকটিস করতে পারবো আমার মনে হয় যে তার ওই বেস্ট আউটকামটা ইন্টারভিউ বোর্ডে দেওয়া পসিবল। সো আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস, বাট হচ্ছে ডিউরিং মাই টেনিওর আমরা যতবার ফেলো কি বলে স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করেছি, আমাদের আপকামিং যারা ইসেতে আসছে, আমাদের জব ফিল্ডে যাদের আসছে, তাদের কাছ থেকে দেখা এবং হচ্ছে গিয়ে প্লাস আমাদের নিজেদের ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য যতগুলো ইন্টারভিউ ফেস করেছে তার আদলে একটা জাস্ট ব্রিফ, দিস ইজ নট অ্যান আইডিয়াল থিং, দিস ইজ এ 100% টু বি ফলোড টাইপের কোনো কিছু না। এটা জাস্ট বেসিক্যালি একটা টু গিভ ইউ ব্রিফ আইডিয়া। সিন্স আমার মনে হয় যে ফাইনাল ইয়ার অনেক স্টুডেন্টস এখন আছে যারা হচ্ছে গিয়ে অলরেডি দে আর ট্রাইং টু প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য বেস্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। সো আই থিঙ্ক তাদের একটা ভালো আই ওপেনিং হবে এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু নেওয়া থাকবে। তারপরেও সবসময় এত ছোট্ট একটা সেশনে আসলে সবকিছু ব্রিফ কভার করা সম্ভব না।
তো চেষ্টা করছি যতটুকু কনসাইজ ওয়েতে একটা ব্রিফ মেসেজ সবাইকে দেওয়া যায়। না, অ্যাবসলিউটলি ভাই, আপনাদের টাইমে তো এতটুকুও ছিল না। আলহামদুলিল্লাহ, উই আর লাকি যে আমরা অ্যাটলিস্ট এতটুকু তো পাচ্ছি। Alhamdulillah. So moving on the slides, just a brief about me. Currently working as the business unit head marketing division. I'm looking after the total anti-diabetic and hormone portfolio of Acme Laboratories Limited. Apart from that, I'm looking after the all digital promotional channels of Acme and the corporate events I'm looking after. I started my career from factory at Popular Pharmaceuticals Limited. I worked very few months at Popular as an executive QA. Then I moved to SCAF. From the marketing career, I started from SCAF. Then from SCAF, I have switched to Renata and now at Acme. So during these 10 years, I have experienced multiple portfolios to look after, which gave me a brief, hands-on experience on how market goes, how different therapeutic works in the market, what are the prescribers, and how is the current market scenario, and what to do, what not to do. So this is a brief about me. So let's move on to this topic on the session. Please. We'll cover several topics in the table of contents. I will try to give a brief overview of the pharma market current now, though the data is not yet updated, but it will give a brief idea. Then some career scopes, which I think we all are looking for, which arena we can work in the industry and how vast it is right now. And though ওরা আমাকে বলেছিল শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশনের জন্যই বলার জন্য, তারপরেও আমি মনে করলাম যে এটা খুবই রিলেভেন্ট, যে আসলে ইন্টারভিউর অনেক কিছুই স্টার্ট হয় আসলে সিভি থেকে। সো কিভাবে প্রফেশনাল সিভিটা আসলে লিখতে হবে তার কিছু এসেনশিয়ালস পার্টটাও আমি মনে করেছিলাম। জাস্ট খুব ব্রিফ আমি একটু ওখানে যাব, যাতে করে সিভির পার্টটাতেও আমার মনে হয় যে ইউ ক্যান গেট অ্যান আইডিয়া যে আসলে আমরা ওইখান থেকে কিভাবে পরবর্তীতে ইন্টারভিউ প্রিপারেশনের একটা টাচ আপ থাকবে। দেন ইন্টারভিউ প্রিপারেশনের একটা ব্রিফ থাকবে, যেখানে what we can do before interview, what we can do during the interview, and what we can do after the interview. So এটাকে আমি তিনটা পার্টে ভাগ করেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ওভারঅল একটা সামারি থাকবে, একটা গাইডলাইন থাকতে পারে, যে আসলে অ্যান ওপেন ডিসকাশন বেসিক্যালি, যে হোয়াট উই ক্যান ডু, মানে আমরা পরবর্তীতে অ্যাপার্ট ফ্রম ইন্টারভিউ তো শুধুমাত্র একটা পার্ট, এরপরে হাউ ক্যান উই ক্যারি ফরওয়ার্ড ইন দ্য ইন্ডাস্ট্রি। Wow, that looks like a lot of rich content. যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন, I would request please stay till the end, because it seems like things that will stick with us throughout our lives. So please, juniorরা যারা জয়েন করেছে অথবা করেছেন, do stay tuned, because I have seen the slides. There's going to be a lot to learn today. Yeah, please go ahead. Thank you, Shoaib. So moving forward, pharma marketer একটা ছোট্ট ব্রিফ দিতে চাই, যদিও আমাদের কাছে ডেটা, আপডেটেড ডেটাও আছে, বাট কিছু ইস্যুর কারণে একদম ফুল আপডেটেড ডেটা আমরা শেয়ার করছি না। আমরা জাস্ট ইমিডিয়েট কিছুটা আগে আইকিউভিউ এর ফোর্থ কোয়ার্টারের ডেটা শেয়ার করছি, যেটা অলমোস্ট একটা আমাদেরকে আইডিয়া দিবে যে হাউ দ্য মার্কেট সাইজ ইজ। দো দ্য স্যাম্পল সাইজ ইজ অলমোস্ট অ্যাকচুয়াল মার্কেটের 40 to 50% ক্যাটার করে। দ্য অ্যাকচুয়াল ফার্মা মার্কেট ইজ ওয়ে টু বিগ দ্যান দ্য মার্কেট, দ্য এস্টিমেটেড সাইজ মেনশনড হিয়ার। প্রায় 35,000 কোটি টাকার ফার্মা মার্কেট রাইট নাও, যেখানে রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারার আছে অ্যারাউন্ড 250 প্লাস, and registered generic আছে প্রায় 1760 প্লাস, এবং অ্যাকর্ডিং টু ডিজিডিএ প্রায় 11,000-এর উপরে ব্র্যান্ড রেজিস্টার্ড আছে। সো নট সো টাইনি ফিল্ড, বিশাল একটা বড় অপরচুনিটি এখন। এবং এই 11,000 ব্র্যান্ড, আমার মনে হয় যে আমাদের মতো ফেলো কিছু কলিগস, শোয়েব দেন তার টিম, এরা মিলে আসলে টোটাল বাংলাদেশের মধ্যে আমরা ক্যাটার করছি। ওকে, সো জাস্ট এটা একটা ব্রিফ আইডিয়া দেওয়া, নাথিং এলস। অ্যান্ড আই থিঙ্ক এইটা আমাদের খুব প্রাইডেরই বিষয়, আমরা এটা শেয়ার করতেই পারি। আমাদের লোকাল ডিমান্ডের অলমোস্ট 97% আমরা নিজেরাই ক্যাটার করতে পারি, যেটা আসলে অনেক বড় বড় ডেভেলপ কান্ট্রিতেও কিন্তু এখন পর্যন্ত হয় না। সো ইটস আ ভেরি ভেরি, মানে কি বলবো, প্রমিজিং সাইড অফ আওয়ার ইন্ডাস্ট্রি। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ যে আমাদের প্রায় এই বছর শেষে প্রায় 450 মিলিয়ন ইউএসডি আমরা হচ্ছে গিয়ে এক্সপোর্ট ভলিউম আসবে। সো ইট উইল আরো বাড়বে ইন দ্য আপকামিং ডেজ। যদিও আমাদের এখন পর্যন্ত আমাদের লোকাল এক্সপোর্টের ভলিউমটা খুবই খুবই নগণ্য আর কি, খুব বেশি এখন পর্যন্ত আমরা এক্সপোর্ট করতে পারিনি।
সো আমরা যদি ড্রাইভিং ফ্যাক্টর গুলো দেখি যে কেন ফার্মা মার্কেট আসলে এরকম বড় একটা সাইজ কনভার্ট হলো অল্প সময়ের মধ্যে, যে আমাদের জিডিপির একটা বড় অংশ আমাদের এখান থেকেও কিন্তু এখন বাড়ছে। জাস্ট ফর পরম কথা যদি আমরা বলি, আমাদের একটা হিউজ পপুলেশন আছে এবং এই পপুলেশনের একটা বড় ডিমান্ডও আছে মেডিসিনের, এবং এই মেডিসিনের আমরা যদি লোকাল ডোমেস্টিক মার্কেটের যেই চাহিদা সেটাও যদি পূরণ করতে পারি, এই কারণেই কিন্তু আমাদের এই মার্কেটটা বড়, যেটা আমরা দেখালাম অলরেডি 97%। অ্যান্ড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আগের থেকে মানুষ অনেক বেশি কিন্তু এখন হেলথ অ্যাওয়্যার, যে যতটুকু এর আগে আমাদের সময় জেনারেশন হয়তো ছিল যে ডক্টরের একটা ফোবিয়া কাজ করতো, হেলথ কেয়ার মানে তাদের হেলথ সাপোর্ট নেওয়ার জন্য একটা ফোবিয়া কাজ করতো, আমি যাব না। বাট এখন কিন্তু মানুষজন যে কোনো মানে সিলি ইস্যুতেও কিন্তু চাইলে একটু ডক্টরের কনসালটেন্সি নেয়, এন্ড দ্যাটস ওয়াই দ্য মার্কেট কিন্তু আরো এটা গ্রো করছে। আর এট দ্য সেম টাইম লাইফস্টাইল প্রোডাক্টগুলো, যেমন লাইফস্টাইল প্রোডাক্টগুলো যখন আমরা ছোট ছিলাম ওরকম অ্যাকসেপ্টেবিলিটি ছিল না। এখন কিন্তু অনেকগুলো লাইফস্টাইল প্রোডাক্ট মানুষ মানে যেটা হয়তো কোনো ডিজিজ নেই তারপরেও সে জাস্ট নিজের লাইফটাকে বেটার করার জন্য কিন্তু অনেক মেডিসিন সে এখন পারচেজ করতেছে। সো মার্কেট এক্সপেনশন এটারও একটা ভালো ভূমিকা আছে আই গেস। এবং এটার সাথে আমরা এখানেও দেখতে পাচ্ছি লাইফস্টাইল প্রোডাক্টের সাথে অল্টারনেটিভ মেডিসিন গুলোও কিন্তু, যে ডিরেক্টলি হয়তো এই অ্যালোপ্যাথিক প্রোডাক্ট না, তারপরেও অল্টারনেটিভ মেডিসিন গুলো ইজ গেইনিং পপুলারিটি জাস্ট বিকজ অফ দ্য অ্যাওয়ারনেস। অ্যান্ড এট দ্য সেম টাইম গভর্নমেন্টেরও একটা বড় সাপোর্ট আছে ইন দ্য ফার্মা ইন্ডাস্ট্রি। তার কারণ হচ্ছে আমরা এখানে অনেক বেনিফিটেডও আমরা হই, দ্যাটস ওয়াই হচ্ছে কি এই ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্টের সাপোর্ট থাকার কারণেও আমরা কিন্তু এমএনসি গুলো বাংলাদেশে আগে ডমিনেট করতে একটা সময়, যেখানে লোকাল কোম্পানিগুলোর একটা প্রায়োরিটি সেট করা, এটা গভর্নমেন্টের একটা বিশাল সাপোর্ট এই ইন্ডাস্ট্রিতে ছিল, দ্যাটস ওয়াই এই মার্কেটটা কিন্তু বুম করেছে। আদারওয়াইজ এটাও হয়তো ওই এমএনসির গুলোর প্রেসারে একটা কোনায় হয়তো পড়েও থাকতো। সো ওই আমার মনে হয় যে মোটা দাগে এই কারণগুলোর কারণে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বুম করছে রাইট নাও। জাস্ট টু গিভ অ্যান আইডিয়া টু দ্য ফ্রেশার্স অ্যান্ড দ্য ফাইনাল ইয়ার স্টুডেন্টস, আসলে এখন কারেন্টলি আমাদের বাংলাদেশে যেই জেনেরিক গুলো চলে সেই জেনেরিক গুলো আসলে কতটুকু চলে, এবং টপ 10 জেনেরিক্স আমরা যদি টপ 10 বোধহয় না, এখানে টপ 15 আছে আই গেস। যাই হোক, এই টোটাল মার্কেটের মধ্যে আসলে কোন জেনেরিক গুলো বেশি চলে, জাস্ট টু গিভিং ইউ অ্যান আইডিয়া সো হোয়াট দ্য কম্পিটিশন ইজ। সো নাম্বার 1 এ আছে হচ্ছে কি এসোমেপ্রাজোল। আমাদের মানে পিপিআই এর মধ্যে সবচেয়ে বড় মার্কেট এখন হচ্ছে এসোমেপ্রাজোলের প্রায় 2600 কোটি টাকার মার্কেট। এরপরের একটা বড় ভলিউম হচ্ছে কি ক্যালসিয়াম প্রিপারেশন গুলো, মানে ভিটামিন ক্যালসিয়াম এন্ড মিনারেলস, এটার একটা বড় মার্কেট এখন পর্যন্ত বাংলাদেশে আছে। এরপরে আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক অ্যান্টিবায়োটিকের একটা বড় মার্কেট আছে। তো আসলে আমাদের বাংলাদেশে রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এর অ্যাওয়ারনেস এখন হচ্ছে, বাট এটা অনেক আগে কিন্তু খুব মানে কিছুদিন আগে খুব বেশি ছিল না। এখানেও গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট ছিল। সো সেই কারণেও, বাট আনফরচুনেটলি হচ্ছে আমি বলতে পারি যে অ্যান্টিবায়োটিকের মার্কেটটা কম্পারেটিভলি একটু থার্ড জেনেরিক হিসেবে আছে। এরপরে ভেরি অবভিয়াস মন্টেলুকাস। আমরা আসলে যেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আসলে আমাদের বিশেষ করে ঢাকা এবং চিটাগং আমি যদি বলি স্পেশালি, এইসব জায়গায় আমাদের যে এয়ার পলিউশন এবং এগুলোর যে আসলে স্ট্যাটাস, এবং এয়ার ইজ নট কন্ট্রোল, সো রেসপিরেটরি ডিজিজ অনেক বেশি। সো দ্যাটস ওয়াই মন্টেলুকাস মার্কেট ইজ বুম। তো আমি বাকিগুলো আর যাচ্ছি না, বাট এখানে আমাদের যদি আমি একটু বলি, অ্যাকিউট কেয়ার প্লাস ক্রনিক কেয়ার বোথ একটা মিক্স আছে, যেটা আসলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে কোন টাইপের পেশেন্টের প্রিভিলেন্স বেশি এবং কোন ড্রাগ গুলো আসলে ফিউচারের মানে অপরচুনিটিও বেশি আছে। এখান থেকে জাস্ট একটা সিম্পল আমরা আইডিয়াও পাই। না, এখানে আমি অডিয়েন্সের জন্য বলতে চাই, এখানে আইএমএস যে র্যাঙ্কিংটা, এখানে কিন্তু একটা ব্র্যান্ড ছিল একটা সময়, আইএমএস এর নাম্বার 1 একটা ওমিপ্রাজোল ব্র্যান্ড ছিল, ব্র্যান্ডটার নাম বলছি না, এবং মাউ ভাই ইউজ টু লুক আফটার দ্যাট ব্র্যান্ড। তো ভাইয়া এই আইএমএস এর র্যাঙ্কিংটা ভাই বলতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, না ওইটা অবশ্য ক্যারিয়ারের সবার একটা ওই সুইট স্পট থাকে। সো আমার মনে হয় যে আমার ক্যারিয়ার সময় ওই ব্যাপারটা একটা ছিল। অ্যান্ড নট অনলি ইন আইএমএস, আমরা 2012 সালে ওই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে ইন ভলিউম সেলসে ইন্ডাস্ট্রির নাম্বার 1 ব্র্যান্ড হয়েছিল ডিউরিং মাই টেনিওর। সো ইট ওয়াজ মানে গুড মেমোরি। Absolutely. Thank you, Chef, for bringing it back. So, Acme সম্বন্ধে just a rough idea there how Acme is. Acme is one of the top 10 pharmacos in Bangladesh. According to the internal sales, Acme is right now the 6th largest company of Bangladesh. We have almost 8,000 plus employees currently in our company. So, the next important area, career scopes.
তো আমার মনে হয় যে যখন আমরা গ্র্যাজুয়েশন করে বের হই তখন আমাদের মাথার মধ্যে 2-3টা জিনিস কাজ করে অ্যাজ পার আওয়ার কারিকুলাম, যে আমাদেরকে হয়তো ফ্যাক্টরিতে যেতে হবে, কারণ আমাদের কারিকুলামটা স্পেশালি ডিজাইন উইথ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং, এই পার্টটাতে অনেক বেশি এমফাসিস দেওয়া হয় এবং ওই কারণে সবারই একটা ক্যারিয়ার স্কোপ মানে মাথায় থাকে যে আমাদেরকে ফ্যাক্টরিতে যেতে হবে। স্পেশালি ভাই যে লাস্ট দিকে ইনপ্ল্যান্ট ট্রেনিংটা থাকে, ইনপ্ল্যান্ট ট্রেনিং এ গেলে মনে হয় যে এই যে মেশিন এটাও এখানেই বোধহয় আমার ক্যারিয়ার। রাইট, সো আমরা ওই পার্টটা খুব বেশি আমাদের চোখে ভিজিবল এবং ইনফ্যাক্ট আমাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ছিল না। দ্যাটস ওয়াই আমার ক্যারিয়ারও কিন্তু আমি শুরু করেছি ফ্যাক্টরি দিয়ে। সো তারপরেও যেই হোক নিজের চিন্তাধারায় হোক বা নিজের পটেনশিয়ালিটি অনুযায়ী হোক, তখন চিন্তা করেছি আসলে এই জায়গাটা আমার জন্য, আমার হয়তো আরেকটু ডিফারেন্ট চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। দ্যাটস ওয়াই আই শিফটেড টু মার্কেটিং। তো যাই হোক, আমি এখানে একটা জাস্ট ব্রিফ আইডিয়া দিব। দেয়ার আর লটস অফ নিউ অপরচুনিটিস কামিং ইন এভরিডে। আমার মনে হয় যে প্রতিনিয়তই এগুলো অনেক নতুন নতুন উইন্ডো ওপেন হচ্ছে। তো আমরা জাস্ট একটা ব্রিফ আইডিয়া দেখি আসলে কোথায়। জি জি। প্রথমে যদি আমরা একটু দেখি যে আসলে হেড অফিসে আসলে কোন কোন ধরনের অপরচুনিটি আছে। হেড অফিস বলতে আমি যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই আসলে মানে কর্পোরেট হেডকোয়ার্টার বোঝাচ্ছি। এটাতে যে কোনো নর্মালি এইভাবেই ডিপ্লয়েড থাকে এমপ্লয়িগুলো। যেমন ফার্স্ট অফ অল আমার মনে হয় উই আর ভেরি পপুলার ইন দিস ফিল্ড এখন রাইট নাও, যে মার্কেটিং, যেটা বোথ লোকাল মার্কেটিংও হতে পারে যেটাকে আমরা পিএমডি বলছি, আবার ইন্টারন্যাশনাল মার্কেটিংও ডিপার্টমেন্ট হয় সেটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্টও বলছি, যেটাকে পিএমডি মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এরপরে স্পেশালাইজ কিছু সেলস টিম আছে, যেটা আমার মনে হয় যে যদিও কিছুটা স্টার্ট হয়েছে এমএনসি ধরেই, যেমন অনকোলজি অ্যাসোসিয়েট ছিল, নাও কিছু স্পেশালাইজ কি বলে ম্যাপ ট্যাপ কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যান্টি ক্যান্সার, ওই প্রোডাক্টগুলো বেশি। এগুলোর জন্য এগুলো এমএনসির হাত ধরে স্টার্ট হলো, বাট এগুলো কিন্তু এখন লোকাল কোম্পানিরও অ্যাডাপ্ট করছে। সো এটা একটা নতুন সেগমেন্ট। এরপরে জেএলপির জন্য কিছু কিছু এমএনসির আমাদের স্পেশালাইজড টিম আছে। এখন ওই লোকাল কোম্পানিও অ্যাডাপ্ট করছে। ইনফ্যাক্ট কয়েকটা কোম্পানি এখন দেখলাম যে হরমোন প্রোডাক্টগুলোর জন্য কিছু অ্যাসোসিয়েট নিচ্ছে, ফিমেল। সো এই পার্টগুলোও কিন্তু এখন আস্তে আস্তে ইভলভিং হচ্ছে, নো ইস্যু। এরপর হচ্ছে রেগুলেটরি, আর একটা বড় পার্ট আমার মনে হয়, কারণ হচ্ছে আমরা যাই করি না কেন অ্যাজ পার আমাদের ডিজিডিএ, আমরা সবাই যদি জানি ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটার আন্ডারে আমাদের বাংলাদেশে সবগুলো মেডিসিন আসলে অ্যাপ্রুভাল হয় এবং ওই অ্যাপ্রুভাল টিমে যারা কাজ করে, যারা বেসিক্যালি পলিসি ওনারদের সাথে ডিল করে, সেই পার্টটাতে কিন্তু একটা বড় স্কোপ আছে। এরপর এই পার্টগুলো হয়তো আমরা বুঝতে পারবো সাপ্লাই চেইন, দ্বারা আমাদের টোটাল এই একটা ভ্যালু চেইনের মধ্যে একটা বড় পার্ট সাপ্লাই চেইন, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসেরই ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশনের আগ পর্যন্ত অনেকগুলো লজিস্টিক্সের দরকার হয়, যা টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে সাপ্লাই চেইন ক্যাটার করে। সো এখানেও একটা ফার্মাসিদের একটা বড় রোল আছে। এরপরের যদি আমি ডিপার্টমেন্টটা বলি, ট্রেনিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট রাইট নাও, এবং এটা আমার মনে হয় যে অলমোস্ট ম্যাক্সিমাম কোম্পানিতে এখন ট্রেনিং অ্যান্ড মার্কেটিং ইজ অলমোস্ট ইন্টিগ্রেটেড। সো এটাকে সেপারেট হিসাবে রাখা হয়েছে, বাট এটার স্কোপও কিন্তু ওই সাইমালটেনিয়াসলি বাড়ছে। এরপর হচ্ছে কি লিগাল অ্যান্ড কিউএমএস, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং লিগাল, যেগুলো আসলে কাইন্ড অফ রেগুলেটরির একটা পার্ট হতে পারে, আবার এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রোলও এটার সাথে জড়িত। অ্যান্ড অনেক কোম্পানিতে এখন এইচআরও ফার্মাসিস্টদের একটা রোল আছে, প্লাস হচ্ছে গিয়ে ডিটিপি, যেটাকে ডেস্কটপ পাবলিশিং বলা হয়, এই জায়গাটাতেও কিছু ভায়াবল কিন্তু ফার্মাসিস্ট এখন কাজ করছে, জাস্ট টু এনহ্যান্সেস দ্য অ্যাস্থেটিক ভ্যালু, এই পার্টগুলো বাড়ানোর। সো দিজ আর দ্য স্কোপস, মানে আমার আইডিয়া অনুযায়ী যে এখন হেড অফিসে আসলে রোলগুলো কি কি হতে পারে। আমরা যদি পরের স্লাইডে যাই যে প্ল্যানটি কি হতে পারে, এটা আরেকটা বড় পোর্শন আমাদের ক্যারিয়ার পার্টের। নাম্বার ওয়ান, সবার একটা বড় কি বলে ইন্টারেস্ট থাকে হচ্ছে গিয়ে R&D তে যাব। উই উইল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই শব্দটা অনেক ভারী কি একটা শব্দ, যেখানে বোঝা যায় যে আমরা নতুন কোনো মলিকুল তৈরি করব, আসলে আমরা জেনেরিক ম্যানুফ্যাকচার করবো, এরকম একটা ব্যাপার। সো ওই একটা ইয়ে থাকে সবার মধ্যে। যাই হোক, এই পার্টটাতে সবার একটা ফ্যাসিনেশনও থাকে। সো এই R&D তে আমার মনে হয় যে বাংলাদেশে দে হ্যাভ ডান কোয়াইট আ গুড জব। যদিও যাই বলি, যদিও আমরা অনেক লাকি না যে আমাদের উপরে এই ট্রিপসের WHO ট্রিপসের আমাদের ইয়েটা আছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা জেনেরিক মেডিসিনগুলো বাংলাদেশে তৈরি করতে পারি, এবং এই জেনেরিক মেডিকেশনগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার একটা বড় পার্ট কিন্তু R&D রোল প্লে করে। সো এখানে একটা মানে বারবার যদিও আমরা বলি যে বাংলাদেশে R&D হয় না নতুন মলিকুল হয় না, বাট ইটস নট এ ইজি টাস্ক। দেখেন ভাই, মানে
বাইরে একটা জিনিস চলে আসতেছে, এটাকে অলমোস্ট নেক্সট ডেতে বানিয়ে ফেলে বাংলাদেশের ওখানের মানে 1/10 দ্য কস্টে অ্যাভেলেবল করে ফেলা। আই থিঙ্ক ইটস মানে ইটস এ বিগ ডিল। না বিগ ডিল। সো এন্ড আমার মনে হয় যে এখানে এখন বাংলাদেশের যত ব্রিলিয়ান্ট মাইন্ডরা আছে, দে ওয়ার্ক ইন আর&ডি টিম। সো দ্যাটস আ হিউজ স্কোপ অ্যান্ড সাইমালটেনিয়াসলি প্ল্যান্টে এই সবগুলো যে অপরচুনিটি গুলো আছে সবগুলোই একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে খুব ভেরি মাচ কো রিলেটেড। সো এগুলোকে খুব আলাদা করে বলার কিছু নাই। প্রোডাকশন, কিউসি, কিউএ, ভ্যালিডেশন, এখানেও প্ল্যান্টেও রেগুলেটরি আছে, কারণ তাদের আমাদের হেড অফিসের রেগুলেটরি পার্টের সাথে তাদের প্ল্যান্টের রেগুলেটরি পার্টের একটা কোঅর্ডিনেশনের দরকার হয়, আনটিল আনলেস আমরা কিন্তু এখানে রেগুলেটরি অ্যাপ্রুভাল গুলো পাবো না। এরপরে প্যাকেজিং এবং ইনভেন্টরি ওয়্যারহাউস, এগুলো সবকিছু আসলে এই প্ল্যান্টের মধ্যে পড়ে। তো এখানেও প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিফারেন্ট সুযোগ আছে এখন আমাদের ফার্মাসিস্টদের কাজ করা। সো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, এটা হচ্ছে কি আমরা বললাম যে এখন অনেক বেশি রোল ওপেন হচ্ছে ফর দ্য নিউয়ার ফার্মাসিস্ট, যারা হচ্ছে কি এই গভর্নমেন্টের অনেকগুলা সুযোগের মধ্যে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারে। কারণ পাবলিক ইউনিভার্সিটিতে প্রচুর এখন সুযোগ আছে, এখানেও প্রচুর রিসার্চের সুযোগ আছে। তো এখানেও ফার্মাসিস্টরা কাজ করছে। ইডিসিএল এর মতো কোম্পানি যেখানে প্রচুর ফার্মাসিস্ট কিন্তু এখন নিয়োগ পাচ্ছে। ডিজিডিএ যেটা আমি অলরেডি বললাম, এই পার্টটাতেও আগে হয়তো অ্যাক্টিভলি ফার্মাসিস্ট ছিল না, বাট এখন ড্রাগ ইন্সপেক্টর হিসেবে আমাদের গভর্নমেন্টের ইয়েতেও মানে সরকারি চাকরির লিস্টের মধ্যে কিন্তু ড্রাগ ইন্সপেক্টর একটা পোস্ট থাকে। সো সেখানেও ফার্মাসিস্ট ক্যান অ্যাপ্লাই। তারপর বাংলাদেশ আর্মির বেশ কিছু ডেপুটেশন হয়, সেটার মধ্যে কুয়েত আর্মি একটা বড় পার্ট। আমার মনে হয় জাস্ট কয়েকদিন আগে বোধহয় রিসেন্ট একটা সার্কুলার হয়েছে, এই জাস্ট 2 উইকস আগে একটা সার্কুলার হয়েছে, রাইট। সো এটাতেও একটা হিউজ, যদিও নাম্বার অনেক বেশি বড় না, বাট তারপরে এটা একটা বড় অপরচুনিটি আমার মনে হয় যে ফার্মাসিস্টদের জন্য। কারণ এই পার্টগুলা সবসময় আসলে ওপেন থাকতে হচ্ছে কি আইদার ডিফেন্সে যারা কাজ করে তাদের জন্য, আর নাহলে সরকারি কিছু ডক্টরদের জন্য। বাট ফার্মাসিস্টদের জন্য যে এই ডেপুটেশনের পার্টটা চালু হয়েছে, আমার মনে হয় যে ইটস আ হিউজ প্লাস আমাদের মানে ফেলো ফার্মাসিস্টদের। এরপরে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল, আমরা জানি এটা আমাদের একটা বডি আছে। এই বডিতেও আসলে অনেক ফার্মাসিস্টরা কাজ করে, যদিও ম্যাক্সিমাম এখানে ভলান্টিয়ারি জব করে, তারপরেও এখানে বাই ডেজিগনেশনও কিছু এমপ্লয়িও কিন্তু আছে। এবং সায়েন্স ল্যাবরেটরি এবং টেস্টিং ল্যাবরেটরি, এই পার্টটাতে আমাদের এখন রিসেন্টলি যেহেতু যে আমরা অল্টারনেটিভ মেডিসিনের কথা বললাম, কিছু লাইফস্টাইল মেডিসিনের কথা বললাম, এই পার্টগুলো কিন্তু এইখান থেকে কন্ট্রোল হয়, নট ডিরেক্টলি ফ্রম ডিজিডিএ। সো ওই পার্টটাতেও কিন্তু কিছু ফার্মাসিস্টের রোল আছে। আরেকটা পার্ট আমার মনে হয় যে বাংলাদেশ এখনো পর্যন্ত খুব বেশি ফ্লারিশ করে না এই পার্টটাতে, হয়তো সামনে আরো অনেক বাড়বে। বাট কিছু কিছু ব্র্যান্ড হসপিটালগুলোতে এটা অলরেডি স্টার্ট আছে, যেমন হসপিটাল ফার্মেসি কথাটা বলছি। এইখানে ইনপেশেন্ট এবং আউটপেশেন্ট ডিপার্টমেন্টগুলোতে আমাদের ফার্মাসিস্টরা ডিরেক্টলি রোল প্লে করে। আমার মনে হয় বাংলাদেশে এখন হাতে গোনা 3-4টা হসপিটালে বোধহয় এই প্র্যাকটিসটা আছে। আই থিঙ্ক যে আমাদের সামনে আরো যখন এই জিনিসটা আরো ফ্লারিশ করবে, গভর্নমেন্ট হসপিটালের বোধহয় আমরা সামনে সামনে এই পার্টটা আরো ইমপ্লিমেন্ট করতে পারবো। না এটা বাড়বে কেন ভাইয়া, যেহেতু লোকজন অ্যাওয়্যার হচ্ছে ওভারঅল। আপনি যেটা বলছিলেন স্টার্টিং এ যে মেডিসিনস নিয়ে কি খাচ্ছে না খাচ্ছে, সো ওভারঅল লোকজনে কিন্তু কয়দিন পর জিজ্ঞেস করবে যে ডক্টর যে ওষুধটা দিয়েছে আদৌ এটার ভ্যালিডেশনটা কোত্থেকে হচ্ছে। আই থিঙ্ক এই ডিমান্ডের কারণে হসপিটাল ফার্মেসিটা বড় বড় হসপিটালগুলো ইভেন্চুয়ালি এমবেড করে নিবে নিজের মাঝে। রাইট, কারণ হচ্ছে সবাই তো তার স্ট্যান্ডার্ডটাকে আপহোল্ড করতে চায়। তো তাকে স্ট্যান্ডার্ড আপহোল্ড করতে হলে ডেফিনেটলি তাকে কোনো না কোনো এডিশনাল বা ভ্যালু এডিশন তাকে করতে হবে। সো দিস কুড বি আ ভেরি ভেরি গুড অপশন। সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, রিসার্চ ফার্মাসি। সেই পার্টটাকে আমি একটু আলাদা করে বলছি এই কারণে, কারণ এখানে ওই যদিও ওভারল্যাপিং, তারপরে হচ্ছে গিয়ে কিছু পার্টে একদম আমি কোথায় কাজ করবো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে 2টা টিম কাজ করে, একটা ফর্মুলেশন টিম কাজ করে, একটা অ্যানালিটিক্যাল টিম কাজ করে। সো ওই পার্টটাতে অনেক বড় ইস্যু আছে। মেডিকেল কমিউনিকেশনের জন্য একটা টিম কাজ করে, এরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের ওই রেগুলেটরির সাথে অ্যালাইন্ড হয়ে কাজ করে। এই ড্রাগের কোথাও কোনো ধরনের অ্যাপ্রুভাল রিজেকশন আছে কিনা, ইউএসএফডি এর অ্যাপ্রুভালের রিজেকশন আছে কিনা, আমাদের ডিজিডি এর বডি যেই অথরিটিগুলো দেখে আসলে ড্রাগসের অ্যাপ্রুভাল দেয়, সেই জিনিসগুলো ক্রস চেক করে কিন্তু এই টিম। তারপরে ফার্মাকোভিজিলেন্স ইজ আ ভেরি পপুলার এখন, কারণ হচ্ছে কি আমাদের ডিজিডি এর একটা পার্টে সবগুলো কোম্পানিকেই ফার্মাকোভিজিলেন্স মেইনটেইন করার জন্য কিন্তু একটা কি বলবো অলিখিত একটা নিয়ম আছে, বাট কিছু কিছু জায়গায় এখন লিখিত নিয়মও আছে, তাদের একটা গ্যাজেটের মধ্যেও আছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার এই ফার্মাকোভিজিলেন্স, মানে আমরা যেটা বলি প্রত্যেকটা ড্রাগের এডিআর, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন যেগুলো আছে, এগুলোকে রিপোর্ট করতে হবে। এবং এই রিপোর্ট শুড বি হেড বাই দ্য ফার্মাকোভিজিলেন্স টিম অফ দ্য কনসার্ন কোম্পানি।
সো এই পার্টটাও এখন একটা ভিজিলেন্ট সাইট। সো এইখানে অনেক বেশি সুযোগ হচ্ছে বোথ ডক্টর অ্যান্ড ফার্মাসিস্টদের কিন্তু এই ডিপার্টমেন্টে কাজ করা। ক্লিনিক্যাল ডেভেলপমেন্টে অনেক জায়গায় ফার্মাসিস্টরা কাজ করছে, যেহেতু আমাদের ড্রাগের অনেকগুলো ক্লিনিক্যাল রিসার্চ হয় এই পার্টগুলোর মধ্যে। আর মার্কেট অ্যাক্সেসের মধ্যেও সিমিলার রোল অনেক মেডিকেল কমিউনিকেশনের মধ্যে, যে একটা ড্রাগ আসলে বাংলাদেশের মানুষের জন্য কতটুকু সুইটেবল এই পার্টটা নিয়ে। যদিও এই পার্টটাও এখন বাংলাদেশে কয়েকটা জায়গায় অনেক জায়গায় পেশেন্ট জার্নি পার্টনার হিসাবে নামে আসে। এমএনসি গুলোর মধ্যে এই প্র্যাকটিসটা আছে, যদিও লোকাল কোম্পানির মধ্যে এখন পর্যন্ত মার্কেট অ্যাক্সেস বা এই পার্টটা অতটা ডেভেলপ হয়নি, এখনো নিশ, একদমই নিশ এরিয়া। বাট কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এখন এই প্র্যাকটিসটা করছে এবং তাদেরকে একদম পেশেন্টের বিশেষ করে অনকোলজি বা যেগুলো আসলে লং টার্ম একটা পেশেন্টকে একটা কি বলে বাইন্ডিংস এর মধ্যে থাকতে হয়, তাদের জার্নিটা আসলে কেমন হচ্ছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্যাটার করে এই টিম। সো এটাও একটা হিউজ রেসপন্সিবিলিটি আমার মনে হয়। সো এই পার্টটাও আস্তে আস্তে পপুলারিটি কিন্তু আছে। আর ক্লিনিক্যাল ডেভেলপমেন্টও ভাই আমি যদি একটু অ্যাড করি, ক্লিনিক্যাল ডেভেলপমেন্টটা স্পেশালি এক্সপোর্টের জন্য কিন্তু আপনার এটা খুব ক্রিটিক্যাল। আপনার অনেক জায়গায় বাইরে যখন এক্সপোর্ট করতে হয় আপনার বায়োইকুইভ্যালেন্ট স্টাডি, ক্লিনিক্যাল স্টাডি কিন্তু লাগে। দেশে হয়তো লাগছে না, কিন্তু এক্সপোর্টের জন্য কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ফ্লারিশ করবেই। এক্স্যাক্টলি। এবং হচ্ছে রেগুলেটরি বডি যেখানে আছে এবং বাইরের রেগুলেটেড মার্কেটগুলোতে আসলে ম্যাক্সিমাম জায়গা এই তোমার বায়োইকুইভ্যালেন্ট স্টাডি ছাড়া দে ক্যান নট এক্সপোর্ট। সো এবং তাদের প্রত্যেকটা বায়োইকুইভ্যালেন্ট স্টাডি অ্যাজ পার যে এক্সপোর্ট কান্ট্রিতে পাঠাতে চাচ্ছে সেই এক্সপোর্ট কান্ট্রির রেগুলেশন অনুযায়ী কিন্তু হয়। ইটস নট লাইক যে একটা সিম্পল বায়োইকুইভ্যালেন্স দিয়ে সবগুলো দেশে এক্সপোর্ট করা যাবে, তাও কিন্তু করা যায় না। তো এই পার্টটাতেও অনেক বেশি মানে অপরচুনিটি কিন্তু সামনে ডেভেলপ হবে। রাইট, এটা আমাদের ভেরি ওন। আমি যদি বলি যে আমাদের ফিউচার স্কোপ হয়তো এই পার্টটাতে আরো একটু বাড়বে, যে উই আর লাকি এনাফ যে আমাদের গভর্নমেন্টের একটা বড় ইনিশিয়েটিভ যে আমাদের একটা এপিআই পার্ক এর প্রজেক্ট ওনারা হাতে নিয়েছিলেন, এবং এইটা আমাদের হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জে, যেখানে ম্যাক্সিমাম কোম্পানি তারা যারা প্লট অ্যালোকেটেড এখানে হয়েছে তারা তাদের নিজস্ব এপিআই এবং অন্যান্য অনেক এপিআই তারা এখানে নিজেরাই ম্যানুফ্যাকচার করবে, যাতে আমাদের লোকাল মার্কেট সহ আমরা বাইরের কিছু মার্কেটে এপিআই ম্যানুফ্যাকচারিং এর এবং এপিআই এক্সপোর্টও যাতে করতে পারি। সো এটাও আমাদের জন্য কিন্তু মানে একটা বড় পার্ট, যে আসলে শুধুমাত্র ফিনিশ গুডস না বা আমাদের এখন জেনেরিক মেডিসিন না, আমাদের এই এপিআই প্রজেক্ট থেকে আমরা এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদেরকে র ম্যাটেরিয়াল বলি, যে একটা যে কোনো মেডিসিনের মেইন যে অ্যাক্টিভ পার্ট সেই পার্টটার ম্যানুফ্যাকচারিং কিন্তু আমাদের বাংলাদেশে এখন পসিবল। এবং এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভেরি ওন একমির এপিআই প্রজেক্ট, হুইচ ইজ অলমোস্ট রানিং। যদিও ছবিটা অনেক কিছুদিন আগে নেওয়ার, এখন পরিবেশটা বোধহয় আরেকটু বেটার। আচ্ছা, এখানে অলরেডি আমাদের অনেকগুলা জেনেরিক ফর্মুলেশন এন্ড ভ্যালিডেশন ইজ ডান। সো উই আর রানিং অন ট্রায়ালস, যে আমরা হয়তো কিছুদিন পরে এটা কমার্শিয়াল লটে হয়তো চলে যাব। ফ্যান্টাস্টিক। These are the comparatively নিউ এরিনা, যে এই পার্টটা যেতে এপিআর কথা বললাম। এখন বাংলাদেশে প্রচুর আমার মনে হয় যে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের একটা বড় জায়গা এই পার্টটাতে হতে পারে, মানে ফিউচার বোঝার জন্য। আমাদের বাংলাদেশে কিন্তু প্রতি বছরই ফার্মা এক্সপো হয়, এই এক্সপোতে অনেকগুলো কোম্পানি কিন্তু তাদের, বিশেষ করে ইন্ডিয়ানস আর চাইনিজ, যদিও তাদের এপিআই বাংলাদেশে এখন অনেক বেশি আমরা ইম্পোর্ট করি, দ্যাটস ওয়াই এই ম্যানুফ্যাকচার গুলোই বেশি। সো এই ফার্মা এপিআই এর এই জায়গাটাতেও কাজ করার সুযোগ কিন্তু আমাদের ফার্মাসিদের আছে। অ্যান্ড মেশিনারিজ, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে প্রচুর মানে চাইনিজ মেশিনারিজের বাইরেও কিন্তু জার্মানি অ্যান্ড ইউরোপিয়ান অনেক মেশিনারি কিন্তু আসে, এবং এই জায়গায় কিন্তু অনেক ভলান্টিয়ার হিসাবেও কাজ করে। প্লাস হচ্ছে কি এইসব মেশিনারি সেলিং পার্সন হিসাবেও কিন্তু অনেক ফার্মাসিস্ট কিন্তু এখন কাজ করছে। এটা কিন্তু একটা হিডেন জেম, একটু আপনার সঙ্গে অ্যাড করি, মানে স্পেশালি রিসেন্টলি কয়েকটা মানে আপনার মেট্রনিক বলি, ফেসিনিস কাবি বলি, এরা কিন্তু দেখা যাচ্ছে আপনার একদম মানে আমাদের যে টোটাল মেডিসিন মার্কেটটা আছে এর অলমোস্ট হাফ কিন্তু এরা পৌঁছে গিয়েছে, কারণ এক একটা মেশিন দাম কিন্তু অনেক। সো ভলিউম ওয়াইজ আপনার কম মনে হলেও ওভারঅল যখন অ্যাড করবেন দেখা যাবে যে ওভারঅল ভ্যালুটা তো বেশ বড়। সো এটা কিন্তু আমি মনে করি অ্যাকচুয়ালি উইদিন লাইক 5 to 10 ইয়ার্স এটা অলমোস্ট আমাদের মেডিসিন মার্কেটের কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি চলে আসবে। তার কারণ হচ্ছে শুধুমাত্র এটাও না, এখন এআই বেসড অনেক ডিভাইসও তারা তৈরি করছে, মেডিকেল ডিভাইস আছে। এই পার্টগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সাথে মানে শুধুমাত্র ফিনিশ গুডস না, এই পার্টগুলোও কিন্তু একটা মানে কি বলবো একে অপরের সঙ্গী হয়ে কিন্তু এই মার্কেটটা ডেভেলপ করে যাচ্ছে। রাইট।
অ্যাট দ্য সেম টাইম যেটা শুরুতে একবার বলছিলাম যে শুধুমাত্র অ্যালোপ্যাথিক না, মানে বাংলাদেশ মার্কেট ইজ অলমোস্ট একটা বড় পোর্শন কিন্তু এখন শিফট হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনে, যেন হলো নিউট্রাসিউটিক্যালস, প্রোবায়োটিক্স, দিজ আর ভেরি গুড অপশনস। এবং এই জায়গাটাতেও এখন আমাদের মানে অনেক বেশি অপরচুনিটি কিন্তু ডেভেলপ হচ্ছে আমাদের ফিউচার ফার্মাসিদের জন্য, টেকনো সেলস এবং মার্কেটিং যে পার্টে যদি আমি বলি। এই পার্টটা আমার মনে হয় যে একদম শুরুর দিকের ইয়ে ছিল, আমি আমার যখন ক্যারিয়ার স্টার্ট করি এই পার্টটা অনেক বেশি কি বলবো একদম ছিলই না, মানে ডিজিটাল মার্কেটিং ফার্মা মার্কেটে হবে এই পার্টটা নিয়ে আসলে আমরা কেউ কনসার্নই ছিলাম না। কনসেপ্টই ছিল না। এই ব্যাক এন্ডে আমাদের যখন আমি ওই শোয়েব যেটা মেনশন করেছিলাম, যখন এসকেএফে ছিলাম, যে ব্র্যান্ডটা আমি টেক ওভার করতাম, ওই ব্র্যান্ডের একটা মেসেজ বা একটা কমিউনিকেশন আমাকে সারা বাংলাদেশে ট্রান্সমিট করতে হলে তখন একমাত্র মিডিয়া ছিল হচ্ছে ফ্লপি ডিস্ক এন্ড এমএমএস। সো এখন আমরা উই ক্যান ডু আ লট অফ থিংস ভায়া হোয়াটসঅ্যাপ, মানে আমাদের মাল্টিপল প্ল্যাটফর্ম আছে, যখন যেখানে খুশি আমরা শেয়ার করে দিতে পারছি। বাট ওই সময় কিন্তু এটা ভেরি টাফ ছিল। এবং আমার মনে আছে আমি একটা প্রোমো বানিয়েছিলাম ডিজিটালি, এবং এটা আমাকে ডেসিমিনেট করার জন্য হয়েছিল থ্রু এমএমএস, আমাদের প্রত্যেকটা ফিল্ড কলিগকে, সো দ্যাট তারা সিএমই তে ডক্টরদেরকে ওই জিনিসটা দেখাতে পারে। সো আমি জানি না, বাট দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য মানে একদম ছোট করে হলো বিগিনিং অফ ডিজিটাল মার্কেটিং এরা। এবং এরপরে তো আসলে অনেকভাবে আমরা এগিয়ে গেছি। আর আমার মনে হয় যে সবাই এই পার্টটাতে, ইনফ্যাক্ট সব কোম্পানি, অ্যান্ড স্পেশালি আফটার কোভিড, মানে আফটার কোভিড আমার মনে হয় ম্যাক্সিমাম ফার্মা কোম্পানি তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা, এবং ডক্টরদের কাছে বলেন বা সাধারণ মানুষ, মানে জেনারেল পিপলদের কাছে অ্যাওয়ারনেসের জন্য হলেও এই পার্টটাতে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু অনেক বেশি এমফাসিস দিয়েছে। একটা প্যারাডিম শিফট হয়ে গেছে কোভিড এসে, টু বি অনেস্ট। একদম 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 অ্যাবসলিউটলি। অ্যান্ড ফার্মা ইভেন্ট ম্যানেজার সিমিলারলি আমরা যেই এই ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে এখন অনেকগুলো ইভেন্ট করি থ্রু ফর আওয়ার কাস্টমার্স, ও এটা হচ্ছে গিয়ে আমাদের মাস পিপলের জন্য হোক, এই পার্টগুলোতে কিন্তু প্রচুর ফার্মাসিস্ট এখন কাজ করছে। তার কারণ হচ্ছে জেনারেল ইভেন্ট ম্যানেজমেন্টে অডিয়েন্স থাকে মাস পিপল অ্যান্ড নন কোয়ালিফাইড পিপল সামওয়াট, অ্যান্ড দে আর নট রিয়েলি হেলথ কনসাস বা এই হেলথ সেক্টরে কেউ না। বাট ফার্মার যে ইভেন্টগুলো হয় এটাতে সবাই কিন্তু একটু ক্লোজ গ্রুপের কিছু কাস্টমার থাকে, এবং তারা হচ্ছে বেসিক্যালি আইদার ডক্টরস অর হেলথ কেয়ার আদার প্রফেশনালস, নার্সেস। সো তাদের ইভেন্ট ম্যানেজমেন্টে এই ফার্মাসিস্টদের একটা বড় রোল আছে, কারণ আমরা ওই সাইন্টিফিক ইনফরমেশনটা সে কিভাবে এই ইভেন্টের মধ্যে দিবে, তার কিন্তু একটা টেকনিক্যাল এক্সপার্টিস এখানে কাজে লাগাতে হয়, যেটা আসলে নর্মাল ইভেন্ট ম্যানেজমেন্টরা কিন্তু পারবে না। নর্মাল ইভেন্ট ম্যানেজাররা হয়তো তার ইভেন্টের বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো করে দিতে পারবে, বাট এটাকে ফার্মা স্টাইলে কনভার্ট করা, এই পার্টটার জন্য কিন্তু ডেফিনেটলি ফার্মাসিস্ট লাগে। এবং আমার মনে হয় দিজ আর দ্য স্কোপস যেগুলো ফিউচারে অনেক বেশি আরো ফ্লারিশ করবে, এবং অলরেডি এখন কিন্তু করছে এটা। সো দ্যাটস দ্য স্কোপ, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আসলে আমাদের কোন পার্টটাতে আমরা কাজ করতে পারি। আমি এই পার্টগুলো একটু ফাস্টার যাবো, আমার মনে হয় রানিং আউট অফ টাইম। আমরা প্রফেশনাল সিভি রাইটিংটা জাস্ট একটু বোঝার জন্য আমরা বলি যে এসেনশিয়াল আসলে সেকশনগুলো কি কি। ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবেই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারলে বেটার, অ্যান্ড ইমেল অ্যাড্রেস। প্রফেশনাল সামারি অ্যান্ড অবজেক্টিভ, যদিও একদম ফ্রেশারদের ওরকম প্রফেশনাল সামারি হয়তো নাও থাকতে পারে, বাট তাদের একটা ডেফিনেটলি একটা অবজেক্টিভ থাকবে, হোয়াট হি অর শি ক্যান অ্যাচিভ ইন দ্য প্রফেশনাল জার্নি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সে এখানে দিবে ডেফিনেটলি, যতগুলো আছে সেগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে দিবে, একদম লেটেস্টটা সামনে প্রথমে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে প্রিভিয়াস গুলো দিবে। এখানে আমি একটু অ্যাড করি, এটা সবার জন্য, যে আমরা অনেক সময় সিভিটিভিতে দেখি ক্রোনোলজিটা কিন্তু ওয়েল মেইনটেইনড হয় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? যে যখন আমরা একটা সিভি দেখি, এইচআর যখন একটা সিভি দেখে, উই নিড টু নো হোয়াটস ইউর লেটেস্ট আপডেট, রাইট? এখন মানে 15 বছর আগে আমি কোন স্কুলের ক্লাবে কি করছি, দ্যাটস অ্যাকচুয়ালি রেলেভেন্সটা অনেক পরে আসে। সো ভাই একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখানে বলেছেন, ইউ নিড টু পুট ইউর লেটেস্ট অ্যাচিভমেন্ট first, then go down the order. So chronology is really important for the person who's looking at the CV. Right. Thank you, sir. এরপরে সেম ওয়েতে আমরা এডুকেশনটা দিব, আমাদের লেটেস্ট যে এডুকেশন আপডেট আছে সেটা আমরা প্রথমে দিয়ে এরপরে হচ্ছে বাকি এডুকেশনগুলো আমরা ডাউন টু দ্য অর্ডারে দিয়ে দিব। অ্যান্ড ডেফিনেটলি যেটা খুব বেশি ভাইটাল, কারণ হচ্ছে কি এই জায়গাটাতেই এইচআর অ্যান্ড দ্য হায়ারিং ম্যানেজার তারা হচ্ছে কি সবচেয়ে বেশি এমফাসিস দেয় আমার মনে হয়, সেটা হচ্ছে কি স্কিলস, both soft skills and hard skills. These are very important.
এবং এই পার্টগুলো অবশ্যই সিভিতে মেনশন থাকা উচিত। এরপরে অপশনাল সেকশনে আমরা যে কোনো জিনিস ভ্যালু এডিশন করার জন্য আমরা রাখতেই পারি, সেটা হচ্ছে কি আমাদের এক্সট্রা কোনো সার্টিফিকেশন অর লাইসেন্সিং বা ট্রেনিং যদি আমাদের থাকে সেটা অ্যাড করতে পারবো। আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি রাখতে পারি, আমি কোনো স্পেশাল অ্যাওয়ার্ড বা আমার কোনো অনারারি মেনশন আছে কিনা সেটা আমরা রাখতে পারি, আমাদের কোনো জার্নাল পাবলিকেশন আছে কিনা বা আমি কোনো কিছু প্রেস্টিজিয়াস কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশন আছে কিনা সেই পার্টগুলো আমরা এখানে রাখতেই পারি। এরপরে আমাদের স্পেশাল পার্সোনাল টাচ দেওয়ার জন্য আমাদের কিছু হবিজ অ্যান্ড ইন্টারেস্ট থাকতে পারে, অ্যান্ড রেফারেন্স থাকতে পারে, যে সো দ্যাট একটা মানুষ কনফিডেন্স পায় যে আসলে কে কার রেফারেন্সে আসলো। ইটস নট অলওয়েজ ম্যান্ডেটরি, দেয়ার আর অপশনাল সেকশনস, যার যেখানে সুযোগ থাকবে সেখানে মেনশন করবে, না হলে অ্যান্ড জাস্ট সাম ইম্পর্টেন্ট কনসিডারেশন, যেটা হচ্ছে গিয়ে সিভিটাকে টেইলারিং করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় দেখি যে একই সিভি সব জায়গায় আসলে সে পোস্ট করে দিচ্ছে, হয়তো তার পোস্ট ইজ ফর মার্কেটিং বা সে হয়তো একটা সিভি বানিয়ে রেখেছিল জেনেরিক, তার এক্সপার্টিস হচ্ছে গিয়ে প্ল্যান্টে। তো আসলে এই সিভিটা আসলে ইন দ্য লং রান কোনো কিছুতেই কাজ করবে না, আলটিমেটলি হায়ারিং ম্যানেজার বা এইচআর হয়তো শর্ট লিস্ট ওই সিভি রাখবেও। তাদের যে কোনো একটা ওপেনিং এ এত বেশি আসলে এখন অ্যাপ্লিকেশন আসে, যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস আর গেটিং বিগ, তো তাদের আসলে ওই জায়গাটা থেকে দেখে পুরাটা গো থ্রু করে যাওয়ার আসলে সুযোগও নাই, ওই অপশনও নাই। সো আলটিমেটলি দেখা যায় দেয়ার আর দ্য চান্স অফ মানে রিজেকশনের চান্সেসটা অনেক বেড়ে যায়। ডিপার্টমেন্ট তোকে চাপ দিচ্ছে, ভাই আপনার লোক কই, আমার লোক লাগবে, লোক দাও আগামী মাসে। সো এত বের করে আসলে এটা সম্ভব না। অ্যাকশন ভার্ব ইউজ করে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই পার্টটা ইউজ করলে ওই পার্সনের আসলে কনফিডেন্স বা তার পার্সোনাটা বোঝা যায় যে আসলে সে তার মেজর অ্যাকমপ্লিশমেন্ট গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা অ্যাকমপ্লিশমেন্টের মধ্যে অবশ্যই জিনিসটাকে কোয়ান্টিফাই হলে সেটাকে খুব ভালো দেখি, যে উই মেবি কোন একটা ব্র্যান্ডকে সে 1 বছরের মধ্যে 50% গ্রোথ করেছে। সো কোয়ান্টিফিকেশনটা ইট মেক্স সেন্স, যে আসলে সে অ্যাকশনেবল রেজাল্ট দিতে পারবে, রেজাল্ট ওরিয়েন্টেড কাজ সে করেছে, এরকম কোনো কিছু আমরা জিনিস পাই। অ্যান্ড দ্য সিভি শুড বি কনসাইজ, ইজ নট যে আমি একটা সিভি কে 10 পাতা 12 পাতা বানিয়ে ফেলবো। নো, উই হ্যাভ টু বি কনসাইজ, যে আমি 2 পাতা হলে সবচেয়ে বেটার, অ্যাট ম্যাক্স 3 পাতা যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স কারো হয়ে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রুফ রিডিং। কারণ আমরা অনেক সময় অনেকভাবে সিভি দেই, এর মধ্যে মেজর দেখা যাচ্ছে কি গ্রস মিস্টেক থাকে এবং স্পেলিং মিস্টেক, এটা আসলে একটা নেগেটিভ ভাইব দেয় টুয়ার্ডস দ্য অ্যাপ্লিক্যান্ট। এবং তখন তার একাডেমিক রেজাল্ট যতই ভালো হোক, তখন দেখা যাচ্ছে আসলে তার রেজাল্টের সম্বন্ধে কিন্তু একটা নেগেটিভ ধারণা চলে আসলে যে সে কি ওই লেভেলের স্টুডেন্ট কিনা। ও মাই গড ভাই, এটা আসলে একটা বাজ স্কিল ভাই, মানে খুব ভালো সিভি 3.8 সিজিপিএ এক্সেল এটা আছে হঠাৎ করে এমন বাজে একটা স্পেলিং মিস্টেক হয়ে যাবে, আপনার পুরো পারসেপশনটাই একটু নেগেটিভ হয়ে যাবে জায়গার উপর। রাইট। সো তো ওইখানে আসলে তখন দেখা যাবে যে তার ওই একাডেমিক কোয়ালিফিকেশন গুলো নিয়ে কিন্তু একটা কোশ্চেন চলে আসে, যে আসলে হি ইজ আ গুড স্টুডেন্ট অর ইট ইজ সামথিং এলস। সো ওই পার্টটা খুবই ভাইটাল। অ্যান্ড ডেফিনেটলি উই শুড ইউজ দ্য প্রফেশনাল ফন্ট এবং লেআউট। খুব ফাঙ্কি কোনো কিছু দেওয়া বা খুব কি বলে কসমিক স্টাইলের কোনো কিছু দেওয়া উইদিন দ্য সিভি ইজ নট ডিজায়ার্ড। সো 5-6টা কালার দিয়ে একদম একটা রেইনবো সিভি বানানো। সো এটাকে মেক ইট সিম্পল এবং হচ্ছে গিয়ে খুব ইজি গোয়িং যতটুকু করা যায়। জি জি। সো আমরা এই পার্টটাতে আর না যাই, আমরা ডিরেক্টলি আমাদের মেইন আজকে যেই ডিসকাশন টপিক সেই পার্টটাতে চলে যাই। আমরা অনেকখানি জিনিস কভার করে ফেলেছি, সো আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। সো আমি যেটা বলেছিলাম যে এই পার্টটাতে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিফোর ইন্টারভিউ, হোয়াট শুড বি দ্য প্রিপারেশন, ডিউরিং ইন্টারভিউ, এন্ড সাম থিংস উই শুড ডু আফটার ইন্টারভিউ। সো আমি যদি প্রথমে চলে যাই বিফোর ইন্টারভিউ প্রিপারেশনে, এখানে আমি কয়েকটা জিনিস বুলেট পয়েন্টে করেছি। এই পার্টগুলো আমাদের সবার একটু ভালো মতো মাথায় রাখা উচিত। ফার্স্ট অফ অল, কোম্পানি, যেই কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি বা আমি যেই কোম্পানিতে জব অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই কোম্পানির প্রোফাইল সম্বন্ধে একটু এক্সটেন্সিভলি পড়াশোনা করা, যে হোয়াট টাইপ অফ কোম্পানি ইট ইজ, তাদের ভিশন মিশন, এবং হচ্ছে সে কোম্পানিটা কোন ধরনের পোর্টফোলিওতে এনরিচ। এখনকার প্রত্যেকটা কোম্পানির আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া পেজেস এবং ওয়েবসাইট দে আর ভেরি আপডেটেড, বিশেষ করে টপ টায়ার কোম্পানিগুলো সবই। সো ইটস নট ভেরি হার্ড টু গেট যে আসলে তারা কোন জায়গাটাতে ফোকাস করছে এবং তাদের ওভারঅল কোম্পানি কালচার কি, এটা কোম্পানিগুলোর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ব্রাউজ করলেই একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় এই জিনিসটা মানে ইন্টারভিউয়াররাও খেয়াল করে যে সে যে আমার কোম্পানিতে জব করতে ইন্টারেস্টেড, সে আমার কোম্পানি সম্বন্ধে আসলে কতটুকু জানে।
তো ওই পার্টটাও কিন্তু রিসেন্ট নিউজের মাধ্যমে আসতে পারে বা তার কোনো লেটেস্ট অ্যাচিভমেন্ট হোক। আমার মনে হয় যে ম্যাক্সিমাম কোম্পানি উইকেন্ড মানে ম্যাক্সিমাম স্টুডেন্টস এখন করতে পারে, সেটা হচ্ছে কি টপ টিয়ার কোম্পানিগুলো ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ দে ক্যান ফলো। সো এইটাতে তাদের ফিউচারে কিন্তু অনেক ধরনের সুবিধাই হবে। সো আমার মনে হয় যে ওইটাও একটা বড় পার্ট, তারা কিন্তু এই ইন্টারভিউর প্রথমে এই জিনিসটা করে ফেলতে পারে। সেকেন্ড হচ্ছে ফার্মাকোলজি বইটা আপনি পুরোটা পড়ে গেলেন, এটা কোনখান থেকে 500 পেজের বই কোথা থেকে আসবে আমি জানি না, বাট ওয়েবসাইটের মধ্যে তো লিমিটেড ইনফরমেশন, ইট টেকস প্রবলি 1 hour টু লুক এট দ্য থিং, রাইট? মানে এটা তো এমন কোনো ডিফিকাল্ট কিছু না, এবং এটা খুবই কাস্টমাইজ। কারণ হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমার কোম্পানি যখন কেউ ইন্টারভিউ দিতে আসবে, আমি রেডিয়েন্টের কি কোনো কিছু এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো না। আমি ডেফিনেটলি উইল স্টিক টু দা একমি থিংস। সো ওই পার্টগুলোতে কিন্তু সবার মধ্যে ওই মানে খুব বেশি সময় নষ্ট করা দরকার। এই পার্টটা যেটা শোয়েব অলরেডি বলছিল যে আমি এটা প্রিপারেশন আসলে অনেকভাবে নিতে পারি। ফার্মাসিউটিক্সে কি পড়বো, আমাদের খুব পাইবলি টাইপের একটা বই লিপিন কট, এটাতে আসলে একটা বেসিক আইডিয়া আছে যে আমরা ফার্মাসিউটিক্সে যা হোক, ফার্মাকোলজি যা হোক, সবকিছুই কিন্তু আমরা লিপিন কটের মধ্যে পাই। বাট কত কিছু আমি মেমোরাইজ করবো, এখানে আমরা বেসিক কোনো কিছু আমি মানে রাখার চেষ্টা করেছি যে এই পার্টগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, বা সচরাচর ফ্রেশারদেরকে এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। একটু এক্সপিরিয়েন্স হলে ডিফারেন্ট কথা। একটা ড্রাগের মেকানিজম অ্যাকশন কি হতে পারে, এই ড্রাগটার ইন্ডিকেশন কি, কমন কিছু সাইড ইফেক্ট কি, এবং এগুলো কিন্তু রিলেভেন্ট অনেক সময় থাকে যে আমরা যদি আগে থেকে জানতে পারি যে আসলে যেই পজিশনটা ভ্যাকেন্ট হয়েছে এবং এই যে ভ্যাকেন্সিটা কোন পোর্টফোলিওর জন্য আসলে নেওয়া হচ্ছে, সেই পোর্টফোলিওটা জেনে রাখা গেলে অনেক সময় ওইটা রিলেটেড প্রিপারেশন নিলেও কিন্তু আমরা অনেক কাছাকাছি জিনিসপত্র জেনে যেতে পারি। তারপরেও ডিপেন্ডিং অন ওই কারেন্ট সিনারিও কখন কোন কোশ্চেন আসবে, বাট বেসিক্যালি এগুলো এই রিলেটেড কোশ্চেনই থাকবে যে আমার ইনডেপথ বেসিক নলেজটা কত রিগার্ডিং ফার্মাকোলজি আর ফার্মাসিউটিক্স। তারপরে এডিকশনাল কিছু ফ্যাক্টরির কথা বলি, তারা জিএমপি কিছু রেগুলেশনের ব্যাপারে কিছু কোশ্চেন নিয়ে আস করতে পারে, বা যেই মেশিনগুলো দিয়ে তারা অ্যানালিটিক্স করে সেই অ্যানালিটিক্সের কিছু বেসিক জিনিসপত্র কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটা রাফ আইডিয়া নিতে পারি। এর পরের পার্টে যদি আমরা যাই, সেটা হচ্ছে জেডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই একই টাইপের প্রিপারেশন নিয়ে যাই, বাট একটা কোম্পানির যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেই কোম্পানির জব ডেসক্রিপশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে ওইটার মধ্যে একটা হিন্ট পাওয়া যায় আমি কোন ধরনের কোয়ালিটি অ্যাপ্লিকেন্টের মধ্যে খুঁজছি। তো ওইভাবে নিজের প্রিপারেশন নিয়ে, এবং আমার মনে হয় ওইভাবে আমার নিজের স্ট্রেংথটাকে সাজিয়ে যদি আমরা ইন্টারভিউ প্রিপারেশনটা নিই, তাহলে কিন্তু অনেক বেশি হেল্প হয়, মানে ইন্টারভিউর কাছাকাছি বা তাদের এক্সপেকটেশনের অনেক কাছাকাছি পৌঁছে যেতে। এবং ওইটাতে একটা অ্যাপ্লিকেন্টের যেই পরিমাণ কনফিডেন্স শো করে, আমার মনে হয় যে ইন্টারভিউয়ারদের ওই জায়গাটাতে কনসিডার করার সাথে আর কোনো উপায় নেই। যেমন আমি এখানে একটা নর্মালি আইডিয়া দিয়েছি যে এক্সপিরিয়েন্স ইন ক্রনিক কেয়ার পোর্টফোলিও, এই কথা যদি আমি বলি, ডেফিনেটলি বাংলাদেশে ক্রনিক কেয়ার পোর্টফোলিও যে ম্যানেজমেন্ট গুলো আছে এই রিলেটেড এক্সপিরিয়েন্সই কিন্তু তারা হচ্ছে গিয়ে চাবে। সে তার বাংলাদেশে ডায়াবেটিস ম্যানেজমেন্টের আপডেটেড কোনো কিছু আছে কিনা, তার হাইপারটেনশন ম্যানেজমেন্টের আপডেটেড কোনো কিছু আছে না, হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট অপশনগুলো কি কি, এই টাইপের জিনিসগুলো কিন্তু ওই যে আমরা জেডি থেকে একটা আইডিয়া পেতে পারি, তাই না? আর ভাই এখনকার জব যে সার্কুলারগুলো যায় আপনি খেয়াল করে দেখেন, আপনাদের টাইমে অথবা আমরাও যখন শুরু করছি 2013 তখন কিন্তু জেনেরিক কথাবার্তা থাকতো যে মার্কেটিং এক্সিকিউটিভ, বাট এখন কিন্তু বলে দেয় সিএনএস পোর্টফোলিওর জন্য নেওয়া হচ্ছে, সিভিডি পোর্টফোলিওর জন্য নেওয়া হচ্ছে। সো এই জিনিসটা আসলে ইজি হয়ে গেছে। তোমার ওই পার্টি যে আসলে এখন আমরা এতগুলো সিভি পাচ্ছি, আমি তো এতগুলো সিভি আসলে দেখার আমাদের কারোরই সময় না, আমার কালকে লোক লাগবে বা আমার এক মাসের মধ্যে লোক লাগবে। সো আমি তো মার্কেট থেকে অলরেডি স্ক্রিন আউট করে নিতে চাই। সো যার অলরেডি এদিকে এক্সপিরিয়েন্স আছে বা যার এই পার্টটাতে এক্সপার্টিস আছে, আমি চাই যে তারাই শুধু আসুক। সো আমরা তো ওই টাইপের ক্যান্ডিডেটই কিন্তু এখন মার্কেটে খুঁজি। এক্স্যাক্টলি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করা। যদিও সবসময় ম্যান্ডেটরি না যে ইন্টারভিউ বোর্ডে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, তারপরেও অনেক সময় যে ফ্রেশারদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে যেতে পারে। সো এগুলো সবসময় হাতের কাছে রাখা উচিত, মাল্টিপল কপিসও রাখা উচিত। এবং যেগুলো আমি বলছি সিভি, একাডেমিক সার্টিফিকেট, এনআইডি কিছু কিছু জায়গায় চায় বা চায় না, এবং ওই সিভিটাকে টেইলার করে পাঠাক। সো দিজ আর একদম ম্যান্ডেটরি জিনিস না, বাট এগুলো সবসময় হাতের কাছে প্রিপেয়ার থাকা উচিত। আর এগুলো হয়তো কাজে লাগবে না, কিন্তু শোজ দ্য রেডিনেস অফ দ্য ক্যান্ডিডেট, কিন্তু যে ও কতটা আসলে সিরিয়াস জিনিস নিয়ে, তাই না?
এক্স্যাক্টলি, যে আমি বুঝতে পারছি না যে আমার এটা দরকার না, বাট আমি যখন নিয়ে আসতেছি যে তোমার চাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম, এইচআর তখনই আমাকে চেয়ে ফেললো, আমি দিয়ে দিলে বুঝলাম যে না, দ্যাট গাই ইজ ভেরি রেডি অ্যান্ড ইগার টু জয়েন দ্য কোম্পানি। সো এক্স্যাক্টলি। ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা আমার খুব মানে আমার মনে হচ্ছে যে পার্সোনাল ফেভারিটও বলবো, কারণ হচ্ছে গিয়ে এটার উপরে বেস করে অনেক কিছু আসলে জাজ করা যায়, যে আমরা কিছু কমন কোয়েশ্চেনের মধ্যে স্টার মেথডটা অ্যাপ্লাই করতে পারি, যেটাকে আমি বলি যে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট। যে একটা গিভেন সিচুয়েশনে ওই পার্সনটা কিভাবে রিয়্যাক্ট করেছে এবং সেই রিয়্যাক্টের রেজাল্টটা কি, এটা দিয়ে একটা ক্যান্ডিডেটকে কিন্তু খুব ভালো মতো জাজ করা যায় আসলে ওর ক্যাপাবিলিটিটা কতদূর। সো এই জিনিসটাকে ইউ ক্যান অল অ্যাডাপ্ট, এবং এটাকে যত বেশি অ্যাডাপ্টেশনে আনা যাবে এবং কিছু এক্সাম্পল প্রিপেয়ার করে রাখা যাবে, আমার মনে হয় তত বেশি কনফিডেন্টলি ইন্টারভিউ বোর্ডে সেটাকে প্রেজেন্ট করা যাবে। আর বাকি কিছু কোয়েশ্চেন আছে যেগুলো খুব হরহামেশাই করা হয়, এবং আমার মনে হয় যে একদম ফ্রেশারদের জন্য এগুলো অলমোস্ট কি বলবো, কোয়েশ্চেন এগুলো আসতেই পারে। সো যেমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আমার দিস ইজ দ্য মোস্ট ম্যান্ডেটরি কোয়েশ্চেন অফ এভরি ইন্টারভিউয়ার হ্যাজ টু ফেস। আসবেই। And why do you want to work for us is a similar generic type of question, কারণ ওই যে আমি যেটা বললাম যে আসলে ওই কোম্পানি সম্বন্ধে এই ক্যান্ডিডেট কতটুকু জেনেছে বা তার আগ্রহ কতটুকু, এটা দিয়ে কিন্তু মেজার করা যায়। সো এটাও কিন্তু কাইন্ড অফ অলমোস্ট ম্যান্ডেটরি একটা কোয়েশ্চেন। আরেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম যে আমার স্ট্রেংথ এবং উইকনেস আই হ্যাভ টু নো ইট ভেরি ওয়েল, এবং আমাকে প্রেজেন্টও করতে হবে ঠিক ওইভাবে, এবং এটা সবচেয়ে বেশি রিফ্লেক্টেড হয় ফ্রম ইওর সিভি। সো আমার সিভিতে আমার সফট স্কিল, আমার হার্ড স্কিল, ওইখান থেকে কিন্তু ডিটারমাইন্ড হয় যে আমার আসলে স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস কি কি। সো এই পার্টটা সিভির সাথে রিলেভেন্ট দেখে আমি সিভির পার্টটা তখন আলোচনা করলাম। সো ওইভাবে আমাকে আমার স্ট্রেংথ এবং উইকনেসেস আইডেন্টিফাই করতে হবে, এবং এভরি পারসন হ্যাজ উইকনেসেস। এটা আমরা যদি বলি যে কারো উইকনেস নাই, এটা আসলে একদম মানে অ্যাবসলিউট ওয়েক কথা হবে। সো অ্যাবসলিউট উইকনেস তো থাকবে, বাট সেটাকে খুব পজিটিভলি প্রেজেন্ট করতে হবে যে আই অ্যাম ওয়ার্কিং অন দিস, সো দ্যাট আমি এটাকে খুব তাড়াতাড়ি মিনিমাইজ করে ফেলতে পারি। সো এই পার্টটাও খুব ভালো মতো আসলে প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে। এরপরের কোশ্চেনগুলো আসলে ডিপেন্ডিং অন দ্য হাউ ইন্টারভিউ গোস থাকতে পারে, নাও পারে। যে ওয়ার ডু ইউ সি ইয়োরসেলফ ইন 5 years, এটা আসলে একটা ক্যান্ডিডেটের আসলে অ্যাম্বিশন এবং তার জিলটাকে আসলে মেজার করা যায়, যে আসলে সে কতটুকু নিজেকে ফার সাইটেড চিন্তা করে, বা তার চিন্তা শক্তি কতটুকু বেশি আছে, বা নাকি সে শুধুমাত্র প্রেজেন্ট সেন্ট্রিক। সো অনেক কিছু মেজার করার জন্য আসলে এই টাইপের কোশ্চেন ইন্টারভিউরা করে। আর এরপরের কোশ্চেনটা হতে পারে ডেসক্রাইব আ টাইম ইউ ফেস আ চ্যালেঞ্জ এন্ড হাউ টু ওভারকাম ইট। এটাও সিমিলারলি যে আমি যেটা স্টার মেথডের কথা প্রথমে বললাম, সিচুয়েশন অ্যানালাইসিস, এবং এই সিচুয়েশন অ্যানালাইসিসটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা ইউ ক্যান প্রিপেয়ার ইয়োরসেলফ, যে আমি এরকম একটা জিনিস আসলে আমি হয়তো এই টাইপের একটা জিনিস বলবো। একদম ফ্রেশারদের জন্য হতে পারে যে আমি একাডেমিক লাইনে কোনো চ্যালেঞ্জ ফেস করেছি কিনা, আমার প্রজেক্ট হোক, আমার থিসিস পেপারে হোক, বা আমার কোনো একটা প্রেজেন্টেশনের শুরুতে হোক, এবং সেটাকে আমি কিভাবে ম্যানেজ করেছি। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় ম্যাক্সিমাম কোম্পানি খুব ভ্যালু করে, সেটা হচ্ছে গিয়ে লিডারশিপ স্কিল। যে আমি শুরু থেকে, যদিও আমার ডেজিগনেশনে এখন আমি কেবল এক্সিকিউটিভ হব, বাট আমার মধ্যে আমি ক্রস ফাংশনাল অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করব, আমার মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিটা আছে কিনা যে আমি 5টা ডিপার্টমেন্টকে ম্যানেজ করে আমার কাজটা বের করে নিয়ে আসতে পারবো। তো এরকম কিছু জিনিসের এক্সাম্পল কিন্তু আমার মনে হয় যে ইউনিভার্সিটি লাইফ থেকে যদি আমরা পুট করে এখানে প্রিপারেশনে রাখতে পারি, আমার মনে হয় যে এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক মানে ভাইব দিবে যে ওই ক্যান্ডিডেট। ঠিক আছে, রাইট। এখানে আর এটা কিন্তু ভাই একটা মানে ব্যাচেলার্স একটা ছেলে কিন্তু অথবা একটা মেয়ে কিন্তু এই কাজগুলো করে। একটা প্রেজেন্টেশন যখন দিচ্ছে, অ্যাসাইনমেন্ট যখন দিচ্ছে, জাস্ট জিনিসটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করা যে আমি এভাবে করে কাজটা অ্যাকমপ্লিশ করেছিলাম। এবং এটা ভাই যেটা হয় যে ইনস্ট্যান্টিনিয়াসলি সবসময় এক্সাম্পল মনে থাকে না, বাট একটু যদি আগের রাতে আগের দিনে যদি একটু কাজ করে নেওয়া যায়, খুব ইজিলি কিন্তু ভালো ভালো এক্সাম্পল এখানে দেওয়া যায়। এই জন্য আমি বিফোর ইন্টারভিউ প্রিপারেশনে আসলে এই জিনিসগুলো একটু বেশি রেখেছি। আসলে ডিউরিং ইন্টারভিউ উই নো ইটস 50% if your preparation, 50% luck, and we don't know what will happen, and আসলে কোন জায়গায় কি কোশ্চেন আসবে এটা আসলে কেউই কোনো সময় 100% বলতে পারবে না। সো আমি আমার বেসিক পার্টটাতে আমি যত বেশি প্রিপারেশন নিয়ে রাখবো বিফোর দ্য ইন্টারভিউ, আমার মনে হয় আমি তত বেশি কনফিডেন্ট থাকবো রাইট দ্য ইন্টারভিউ বোর্ড। লাস্ট কোশ্চেনটা রেখেছি, এটাও ডেফিনেটলি অনেক জায়গায় খুব জেনারিক কোশ্চেন, যে ওয়াই শুড ইউ হায়ার ইউ, এবং এই পার্টটাতেও কিন্তু আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট
যে পার্টটা আমি লিখেছি, দিস ইজ ইউর চান্স টু সেল ইউরসেলফ, এভরিথিং হ্যাজ টু সেল এন্ড ইজ ইন ইন আ প্রাইস, রাইট? সো এই পার্টটাতেই আসলে আমাকে আমার মতো করে ম্যাক্সিমাম জায়গাটায় বা আমার স্ট্রেংথ এবং হচ্ছে গিয়ে যেই পার্টটাতে আমি অনেক বেশি কনভিন্সিং, এই সব পার্টটাই আসলে আমাকে এখানে খুব বেশি গুছিয়ে বলতে হবে। এবং এইটা যখন আমি বলতে পারবো এই পার্টটাতেই কিন্তু, কারণ বাকি সবগুলো কোশ্চেনের আনসার অন দ্য স্পট হবে বা স্পেসিফিক হবে টু দ্য রিলেভেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাতে কিন্তু দেয়ার আর লট অফ স্কোপস টু প্রেজেন্ট ইউরসেলফ ইন আ পজিটিভ ওয়ে এন্ড দ্য ওয়ে কোম্পানি ইজ লুকিং ফর। কারণ হচ্ছে আমি আগে থেকে আমার যে এই জেডি জানি কোন জব ডেসক্রিপশনের জন্য এই অ্যাপ্লিকেন্টটা খোঁজা হচ্ছে, আমি যদি ওইভাবে নিজের স্কিলটাকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি যে আসলে এই জবের জন্য আই অ্যাম দ্য মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট, আমার মনে হয় যে এর থেকে বেটার কোনো কিছু হতে পারে। রাইট। সো এইটার প্রিপারেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো মুভিং অন দ্য নেক্সট পার্ট, ডিউরিং দ্য ইন্টারভিউ, এটা আসলে আমি মনে হয় ইয়ে কি ওভারল্যাপ হয়েছে? আচ্ছা আমি বলে মেজর ইস্যু। আচ্ছা হ্যাঁ, সো এখানে প্রথম পার্টটা যেটা ছিল হচ্ছে কি ড্রেস প্রফেশনালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফ থেকেই একটা হুট করে শিফট হয়ে যায় কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে। সো আমাদের স্টুডেন্ট লাইফের অনেক কি বলে অ্যাটিটিউড থাকে বা আমাদের ড্রেস আপ সেন্স একরকম থাকে, বাট যখন আমি প্রফেশনালি ফেস করতে যাব আমাকে কিন্তু প্রফেশনাল এনভায়রনমেন্ট এবং ওই এটিকেটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হতে হবে, যেটা হয়তো ইনিশিয়াল লেভেলে খুব টাফ মনে হয়, বাট ইট ইজ আ মাস্ট টু ডু। প্রফেশনাল ড্রেস আপ ছাড়া ইন্টারভিউ বোর্ডে কোনো সময় ইমপ্রেশন ফর দ্য ক্যান্ডিডেট কোনো সময় পজিটিভ হয় না। সো আমি শার্ট পরে গেলাম, হাতাটা হয়তো ফোল্ড করে গেলাম, ইট ডাজন্ট লুক নাইস ইন দ্য ইন্টারভিউ। সো এখানে তাকে খুব অনেক বেশি টিপটপ হতে হবে, এবং এটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে মানে আমি বলি নাম্বার 1 টু লুক অ্যাট, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে মানে কি বলে খুব প্রফেশনাল সেটআপে থাকতে হবে। ফর্মাল শার্ট, trouser, tie, polished shoes, very important. And depending on the season, blazer is a plus, no issue. থাকলে ভালো, but winter হলে definitely complete suit থাকা উচিত। মানে nothing to lose, blazer একটা পরলে there's nothing to lose, পরলো nothing to lose, right? উইমেনদের জন্য সিমিলার, ফর্মাল অ্যাটায়ার, সালোয়ার কামিজ, but should be modest and professional. আর বডি ল্যাঙ্গুয়েজটা খুব ফার্ম হতে হবে। আমরা অনেক সময় ওই প্রথম দিকের ইনিশিয়াল লেভেলে জেস্টারটাও ওই ফ্রেন্ডসদের মতোই হয়তো হ্যান্ডশেকটা করে ফেলি, এরকম না। এটা একটা প্রফেশনাল অ্যাটিটিউডের মধ্যে থাকবে, খুব ফার্ম একটা হ্যান্ডশেক, যদি হ্যান্ডশেকের অপরচুনিটি থাকে, অনেক সময় সেটা থাকে না, কারণ ইন্টারভিউরে অনেক সময় অনেক ডিস্টেন্সে বসে এবং যে ইন্টারভিউ বা ক্যান্ডিডেট নেবে তার জন্য একটা সেপারেট চেয়ার রাখা হয়। সো ইটস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, আসলে কোন সময় রাখা যাবে। এবং আই কন্ট্যাক্ট মেনটেন করা, গুড আই কন্ট্যাক্ট মেনটেন করা, যে একজন ইন্টারভিউয়ার যখন কোয়েশ্চেন করছেন তার দিকেই তাকানো খুব ইম্পর্টেন্ট। না হলে অনেক সময় তারা একটু ডিসঅনার্ড ফিল করতে পারে বা একটু দৃষ্টিকটু লাগে জিনিসটা। তো যিনি কোয়েশ্চেন করছেন তার দিকে গুড আই কন্ট্যাক্ট রাখা, এবং পিরিয়ডিক্যালি আসলে যারা বোর্ডে থাকবেন তাদের সবার দিকেই একবার করে বা একটা পিরিয়ডিক্যালি তাদের দিকেও আই কন্ট্যাক্ট রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যেই চেয়ারটা দেওয়া হবে বসার জন্য, সিট আপ স্ট্রেট, এবং হচ্ছে গিয়ে আসলে পুরোপুরি একদম হেলান দিয়ে বসে পড়ে খুব চিল করা ওই জায়গাটা আসলে যাবে না। মানে এখানে একটা প্রফেশনাল অ্যাটিটিউড সবকিছুর মধ্যে থাকা যাবে, টোটাল পোস্টার এন্ড জেস্টার শুড বি প্রফেশনাল। সো আমাকে খুব সিটে আমি খুব ভালো মতো বসে একদম যিনি কোশ্চেন করছেন তার দিকে তাকিয়ে কথা বলি। আর একটা স্মাইল রাখা যেতে পারে, নট টু লাউড, মাইল্ড একটা স্মাইল থাকতে পারে, এবং যখন কোশ্চেন করছে একটা স্মাইল নট থাকতে পারে, যাতে তার কোশ্চেনটাকে আমি নিয়েছি এই অ্যাপ্রিসিয়েশনটা বোঝানোর জন্য, যে আমি একটা তার সাথে একটা নন ভার্বাল কমিউনিকেশনটা আমার যাতে ওকে থাকে। এক্স্যাক্টলি ভাই, এরকম হতে পারে আমি কোশ্চেনের অ্যান্সারটা জানি না, বাট স্টিল আমি যখন নট করছি আমি কিন্তু অ্যাকনোলেজ করছি যে আপনার কোশ্চেনটা আমি বুঝেছি, মেবি মাই রিপ্লাই টু বি সরি রাইট এট দিস পয়েন্ট ইন টাইম আই ক্যান্ট রিমেম্বার দি অ্যান্সার বাট আই শিওরলি লুক অ্যাট ইট। বাট নট করাটা, আমি যে এটাকে অ্যাকনোলেজ করেছি, এটাও কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়। এক্স্যাক্টলি। এন্ড ইন্টারভিউ বোর্ডের সব কোশ্চেন যে সবভাবে আমি জানবো তাও কিন্তু না। আমাকে কিছু সময় আছে আমাকে আই হ্যাভ টু গিভ আপ, বাট সেই গিভ আপ করাটাও কিন্তু খুব প্রফেশনাল এবং খুব জেন্টল ওয়েতে করা যায়, এবং দিস ইজ আ ওয়ে টু ডু ইট। ওকে, থার্ড পার্ট হচ্ছে কমিউনিকেশন, যেটা আমরা অলরেডি প্রিপারেশনের মধ্যেও কিন্তু বলেছি যে খুব ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি যদি আমার প্রিপারেশনটা ভালো থাকে আমি ওইভাবে বলবো, এবং সবসময় কিছু
আনপ্রফেশনাল ওয়ার্ড থাকে, এই জিনিসগুলো আসলে ইন্টারভিউ বোর্ডে আমরা বলবো না। হয়তো উইদিন দ্য সার্কেল বা আমাদের ক্লোজ কমিউনিটির মধ্যে কমিউনিকেশন করার সময় আমরা অনেক সময় বলে থাকি সেই কথার কথা, এই কোশ্চেনটার মানে কি আমরা অনেকবার বলে ফেললাম আইডিকে আই ডোন্ট নো, ইটস ভেরি ইজি ইন আওয়ার কমন ফিল্ড বা আমাদের সার্কেলে, বাট নট ইন দ্য ইন্টারভিউ বোর্ড। সো ওই জিনিসটা আমাদের কিন্তু অনেক সময় মাথায় রাখতে হবে যে আমরা কোথা থেকে কি বলে ফেলছি। সো এই পার্টগুলোতে একটু আমাদের কেয়ারফুল থাকা উচিত, বিশেষ করে ফ্রেশার্স, কারণ অনেক সময় এই হ্যাবিটটা আসলে হয় না আমাদের। সো এটা স্বভাবত বসে যে আমি যেটাতে রেগুলারলি হ্যাবিচুয়েটেড ওই পার্টটাই চলে আসবে স্বাভাবিক। সো এটা ওই প্রিপারেশনের মধ্যেই আমাকে নিয়ে নিতে হবে যে আমি আসলে কোন ধরনের শব্দগুলো বলবো। অ্যান্ড কমিউনিকেশন আরেকটা পার্ট হচ্ছে বি অনেস্ট। এইটা খুব ছোট শব্দ মনে হলো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওই যে যেটা আগের পার্টের কথার মধ্যেও আসছিল যে আমি সবগুলো কোশ্চেন আনসার আমি পারবো, নট নেসেসারিলি, বাট আমাকে অনেস্ট হয়ে জিনিসটা বলতে হবে যে আই ডোন্ট নো দ্য আনসার। এটা হতে পারে যে আমি এই জিনিসটাতে ওয়ার্কআউট করে আরো অনেক বেশি প্রিপেয়ার্ড হবো, এই টাইপের একটা পজিটিভ টোনে মেসেজটাকে ডিসিমিনেট করা। বাট আমি কোন একটা জিনিসের আনসার আমি জানি না, বাট আই এম অ্যাক্টিং লাইক আই নো এভরিথিং, এটা কোনো সময় কিন্তু কোনো পজিটিভ ইম্প্যাক্ট ইন্টারভিউয়ারকে দেয় না। কারণ দ্য ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে কোশ্চেনটা করেছে ওটা বুঝেই যে আসলে এই কোশ্চেনটার আনসার কি, সেই আনসারটা জেনেই কিন্তু আপনাকে আনসারটা কোশ্চেনটা করেছে। সো ওভার স্মার্ট হওয়া যাবে না, অনেস্ট থাকতে হবে। সো এখানে একটা এক্সাম্পল আছে যে আই এম আ কুইক লার্নার এন্ড উড বি ইগার টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল, যদি আমি আমার কোশ্চেনটা আনসারটা জানা না থাকে। সো দিস আর দ্য বেসিক। যে এই ইন্টারভিউর কিন্তু আরো 1000 জনকে ইন্টারভিউ করে আসছে। সো ওনাদেরকে ফুল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আই মিন দে ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্য এক্সপ্রেশন যে ছেলেটা আসলে মেয়েটাকে অনেস্ট কি অনেস্ট না। সো এখানে আসলে ওভার স্মার্টগিরি করলে খুব বেশি পার পাওয়া যাবে না। না, ওই একটা সময় ছিল যে যখন ইন্ডাস্ট্রিতে হয়তো কম্পিটেন্ট লোক কম ছিল বা হচ্ছে গিয়ে অনেক বেশি লোকজন ছিল না, তখন তাদের কাজ করানোর জন্য হলে অনেক জায়গায় হচ্ছে গিয়ে মিনিমাইজ করে হলো আছে ছেলেটাকে নিয়ে নিয়েছে। এখন কিন্তু ব্যাপারটা তা না, কারণ এখন কম্পিটিশন ইজ ভেরি হাই। আর এখানে আরেকটা পার্ট বলেছিলাম যে টেকনিক্যাল এবং এইচআর প্যানেল। নরমালি আমাদের ফার্মা কোম্পানিতে যে ইন্টারভিউ গুলো হয় এখানে দুই ধরনের মানুষ থাকেই ম্যান্ডেটরি, আরো কয়েকজনের সাথে থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে কি কোম্পানির যারা পলিসি মেকার বা টেকনিক্যাল ম্যানেজার যারা থাকে, যারা যেই সাবজেক্টের বা যেই পজিশনের জন্য হায়ার করছে সেই পজিশনের ম্যানেজাররা থাকবে ডেফিনেটলি, ম্যানেজার এন্ড আপওয়ার্ডস থাকতে পারে। আর এইচআর পার্সোনালস থাকে বিশেষ করে তার স্যালারি, জব এক্সপেকটেশন এবং কালচার এগুলো সম্বন্ধে ব্রিফ করার জন্য। আর এর বাইরেও অনেক সময় বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে থার্ড পার্টি কিছু লোকও থাকে যে যারা আসলে একটু ফাইন্যান্সিয়াল পার্টে দেখে, অনেক সময় এই ফাইন্যান্সিয়াল লোকজনও থাকে। ইট ডিপেন্ডিং অন দ্য পোস্ট অ্যান্ড ডেফিনেটলি হচ্ছে গিয়ে কোন লেভেলে বা কোন টায়ারে আসলে ইন্টারভিউটা হচ্ছে। বাট ফার্স্ট অফ অল দ্য টেকনিক্যাল ম্যানেজার অ্যান্ড দ্য এইচআর পার্ট, এই দুইজন মোরলেস কমন প্রত্যেকটা ইন্টারভিউতে তারা থাকবে। আর এই পার্টটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো না, বাট হচ্ছে কি আমাদের নিজেদের জানার জন্য, সেটা হচ্ছে কি ইন ফার্মাতে অনেকে আছে যে কিছু কিছু সময়, বিশেষ করে ফ্রেশারদেরকে বলছি, মানে যারা কিছুদিন হয়তো চাকরি করবে, তার মেন্টাল প্রিপারেশন হচ্ছে কিছুদিন আমি জব করে হয়তো আমি দেশের বাইরে চলে যাব, বা আমি হয়তো এখন কোনো একটা কোম্পানিতে আমি ঢুকছি, আমি খুব ইমিডিয়েটলি হয়তো আরেকটা কোম্পানিতে সুইচ করবো, আমাদের মাথার মধ্যে একটা থাকে। বাট তার ইন্টারেস্ট আসলে ফার্মা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি, এই পার্টটা কিন্তু খুব ভিজিবল হইতে হবে মানে ডিউরিং দ্য ইন্টারভিউ। যে শুধুমাত্র আমি হপ অন হপ অফ করলাম, ব্যাপারটা যাতে এরকম বোঝা না যায় যে আসলে আমি চাকরি করলে কি না করলে কি, সেটা পার্সোনাল স্পেসটা পার্সোনাল জায়গায় রাখা উচিত। বাট ডিউরিং দ্য ইন্টারভিউ বোর্ড ফার্মা মার্কেটে যে তার ইন্টারেস্ট আছে এবং সেইখানে যে ক্যারিয়ারটাকে সামনে আগায় নিতে চায়, এইটার একটা আগ্রহ আমার মনে হয় যে ডিউরিং দ্য ইন্টারভিউ তার থাকা উচিত। তখন কিন্তু সেই ক্যান্ডিডেটটাকে ইন্টারভিউয়াররা ভ্যালু দেয়। True, absolutely. অ্যান্ড দিস পার্ট আমার মনে হয় যে মোস্ট নেগলেক্টেড পার্ট। অনেকেই এই জিনিসটার একদম প্র্যাকটিস করেও না। আমাদের ইনফ্যাক্ট ফার্মা কোম্পানিরও কিছু জায়গায়, আমি বলবো না যে সবাই খুব সাধু, আমাদের এইচআর এর পার্টেও অনেক জায়গায় অনেক ল্যাকিংস থাকে, যে তারাও একটা ক্যান্ডিডেটকে যদি রিজেকশনও করে, ওই রিজেকশনের পরে তাদের ফলো আপ ওইভাবে হয় না। বাট ফ্রম মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, কেউ যদি এরকম একটা মানে ফলো আপ গেস্টার হিসাবে সে যদি একটা মেইল বা হায়ারিং ম্যানেজার হোক বা ওই কনসার্ন এইচআর ম্যানেজার কেউ একটা যদি মেইল দেয়, ইট গিভস একটা পজিটিভ ইমপ্রেশন অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট, যে হয়তো
দিস টাইম এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমরা নিতে পারি নাই, বাট এরপরও যদি কোনো সময় সুযোগ থাকে তাকে কিন্তু কোনো একটা পয়েন্টে তাকে কিন্তু শর্ট লিস্ট করে রাখা হয়, যে এরপরে সুযোগ থাকলে হয়তো তাকে পরবর্তী আরেকটা ওপেনিং এর জন্য কিন্তু কল করা হলেও হতে পারে। সো ইট ডিপেন্ডস যে আমি আসলে কতটুকু সুন্দর করে তাকে একটা জাস্ট ছোট্ট ফলো আপ জেস্টার, আমি একটা ইমেল হতে পারে, থ্যাংক ইউ ইমেল হতে পারে যে আমি একটা অপরচুনিটি পেয়েছি। ডেফিনেটলি সবাই তো অপরচুনিটি পায়ও না ইন্টারভিউ, তাই না? এখন একটা পোস্টের জন্য 200, 250, 300 ছেলে যদি অ্যাপ্লাই করে, সেখানে হয়তো ইনিশিয়াল লেভেলে সিভি দেখে 100 জন ছেলেকে শর্টলিস্ট করা হলো রিটেনের জন্য, ওখান থেকে 20 থেকে 25 জনকে ইন্টারভিউর জন্য হায়ার করা হলো। সো অলরেডি কিন্তু মানে 10% অ্যাপ্লিকেন্ট নাই। তো সবাই যে অপরচুনিটি পাচ্ছে ইন্টারভিউর জন্য তাও না। সো ওইটাও কিন্তু একটা মানে গ্র্যাটিটিউড হতেই পারে যে আমি ইন্টারভিউতে আমি আসতে পেরেছি, সেটার জন্য আমি একটা থ্যাংক ইউ দিলাম। অ্যান্ড লাস্ট পার্ট বাট নট দ্য লিস্ট, যে লার্ন ফ্রম দ্য রিজেকশন। মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি একটা ইন্টারভিউ বোর্ডে আমি ইন্টারভিউ দিলাম, নিজের কাছে কিন্তু একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকে যে আসলে হোয়াট মাইট গো রং বা হোয়াট মাইট ওয়েন্ট রং। যে আমি যখন উনি কোশ্চেনটা করেছিল এবং ওই কোশ্চেনগুলো যেই সব কোশ্চেনগুলো আপনি পেয়েছেন সেই কোশ্চেনগুলো আপনি একটা নোট ডাউন দেন এবং দরকার বলে এক্সপার্ট একজনের সাথে কথা বলেন যে উনি এই কোশ্চেনটা করেছিল, আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম এবং আমার তো আসলে চাকরিটা তখন হয়নি। তখন কিন্তু ওখান থেকে কিছু লার্নিং পাওয়া যায়। হয়তো সেই সিনিয়র যার সাথে আপনি কনসালটেন্সি করছেন সে বলবে তুমি হয়তো এই পার্টটা এইভাবে না বলে আরেকটু এইভাবে বললে হয়তো তোমার চান্সেসটা একটু পাবে। সো দ্যাট ইজ অ্যানাদার পার্ট, যে এই পার্টটাতে উই ক্যান ওয়ার্ক অন। যে কারণ একটা কোম্পানিতে জব হয়নি তাই মানে যে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। দেয়ার আর সাম আরো অনেক ওপেনিং থাকবে সামনে, আরো অনেক কোম্পানি আছে, ডিপেন্ডিং অন ইন্টারেস্ট অ্যান্ড ইউর পটেনশিয়ালিটি। এটা তো আস্তে আস্তে সামনে প্রোগ্রেস করবে, ইটস নেভার এন্ডিং জার্নি, তাই না? সো ব্যাপারটা এরকম না যে আমার একটা রিজেকশনেই আই শুড নট বি ডিমোটিভেটেড বা এই জিনিসটাকে আমার লাইফের শেষ ইন্টারভিউ বলে মনে করার কোনো কারণ নেই। সো ওই রিজেকশন থেকেও দেয়ার আর লট অফ লার্নিং। সো ওই পার্টটাকেও আমরা দিয়ে পরবর্তী ইন্টারভিউর প্রিপারেশনটা আরো বেটার কিন্তু করা যেতেই পারে। আমার মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা জাস্ট কিছু স্পেশাল টিপস ডিফারেন্ট রোলের জন্য, এটা প্রিভিয়াসলি আলোচনা হয়েছে, তারপর একটু বোঝার জন্য যে আসলে কোন ধরনের রোলের জন্য আমি কোন পার্টটাতে বেশি ফোকাস দিব। যেমন প্রোডাকশন, কিউসি, কিউএ বা আমি ফ্যাক্টরি রিলেটেড জব যদি বলি, এখানে আমাদের জিএমপি, এসওপি, ডকুমেন্টেশন, অ্যাকুরেসি এবং অ্যাটেনশন টু ডিটেইল, এই পার্টগুলোর উপরে তারা কিন্তু অনেক বেশি এমফাসিস দেয়। সো আমার প্রিপারেশনটা ওই টাইপের হইতে পারে। মার্কেটিং বা সেলস এর জন্য আসলে কমিউনিকেশন স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার পারসুয়েভনেস, এবং কারণ হচ্ছে এটা আমাদের আমরা যদি যারা মার্কেটিং এ কাজ করি, আমার মনে হয় যে একটা শব্দ আছে যে মার্কেটিয়ার, আমরা যারা এখন কাজ করি প্রোডাক্ট ম্যানেজার, দে আর দ্য মাস্টার অফ কমিউনিকেশন। তাদের এত এত ডিপার্টমেন্টের সাথে তাদের কমিউনিকেশন করে তাদেরকে কনভিন্স করে তার কাজটা হায়ার করে মানে তার কাজটা আদায় করে নিতে হয়। এই পারসুয়েভনেস না থাকলে আসলে কোনোভাবেই কিন্তু মানে এই মার্কেটিং এর জবটা করা পসিবল না। সো এই পার্টটা খুব বেশি ভ্যালু ক্যারি করে এবং অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মার্কেট ডাইনামিক্স, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় অনেক ধরনের ডেটা দেখি, যারা একটু অ্যানালিটিক্যাল মাইন্ড তারা কিন্তু একটা ডেটা দেখে এক ধরনের ইন্টারপ্রেট করে। এই পার্টগুলো অনেক সময়, যদিও এগুলো একটু সিনিয়র লেভেলের রোলের জন্য, বাট এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। আর&ডির জন্য থিসিস এবং একাডেমিক প্রজেক্টে আমরা কোন ধরনের কাজ করেছি, এইচপিএলসি কাজ করেছি কিনা, এই পার্টগুলো নিয়েও তারা আলোচনা আসতে পারে। এবং রেগুলেটরির জন্য আমাদের ডিজিডি এর যেই রুলগুলো আছে এবং আমাদের ডকুমেন্ট সাবমিশন প্রসেসগুলো, গাইডলাইন, এসেনশিয়াল মেডিসিন লিস্ট, কন্ট্রোল ড্রাগ, কন্ট্রোল অ্যান্টিবায়োটিক্স, এই পার্টের নলেজগুলো কিন্তু অনেক সময় দরকার হয়। সো আমরা ওই পার্টগুলোও কিন্তু আলোচনা নিজেদের মতো করে প্রিপারেশন নিয়ে নিতে পারি। রাইট। সো আমার মনে হয় তারপরে আর কি আছে, আচ্ছা, ইন্টারভিউ ডুজ অ্যান্ড ডোন্টস আমার মনে হয় যে আমরা আলোচনা করে ফেলেছি। সো এই পার্টটা আমি একটু স্কিপ করছি। সিমিলার একটা পার্ট হচ্ছে বি পাংচুয়াল। এই পয়েন্টটা হয়তো আগে ওইভাবে ছিল না, যে ডেফিনেটলি ইন্টারভিউ যে অ্যালোকেটেড টাইমটা দেওয়া হয় সেই অ্যালোকেটেড টাইমের 10 to 15 মিনিটস আগে থাকাটা হচ্ছে গিয়ে বেটার, কারণ এটা তার রেডিনেস এবং হচ্ছে গিয়ে তার ওই পাংচুয়ালিটির একটা প্রমাণ থাকে। এবং কি কি করা যাবে না ওই পার্টটার দুই একটা পার্টে আমি একটু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে ওই যে প্রথমে বললাম যেটা ডুজ এর মধ্যে আছে সেটা ডোনস এর মধ্যে আছে, লেট করা যাবে না। এবং যারা একটু কি বলে এক্সপেরিয়েন্সড এমপ্লয়ি, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হতে পারে তাদের জন্য, যে প্রিভিয়াস এমপ্লয়ারের সম্পর্কে খারাপ কোনো কিছু বলা যাবে। এবং কারণ হচ্ছে কি এটা কোনোভাবে কোনো এমপ্লয়াররা ভালো হিসেবে নেয় না, কারণ এইখানেও সেই যখন এই কোম্পানিও যদি ভবিষ্যতে লিভ করে তাদের মাথায় পারসেপশন লাগবে সে তো আমার কোম্পানি সম্বন্ধে হয়তো পরবর্তীতে খারাপ কিছু বলতে পারে।
সো এই নেগেটিভ টার্মিনোলজিগুলো আসলে অ্যাভয়েড করতে হবে ডিউরিং ইন্টারভিউ। এবং খুব তাড়াহুড়া করে স্যালারি সম্বন্ধে জানতে চাওয়া যাবে না, কারণ এই পার্টটা যেহেতু এইচআর এর একজন পার্সন এখানে প্রেজেন্ট আছেন, উনি উইথ ডিউ টাইম সেটা প্রেজেন্ট করবেন ওই পার্টটাতে, তখন তিনি আলোচনা করবেন এবং ওই সময় সেই জিনিসটাকে আলোচনা করে নেওয়া বেটার। ওকে ওকে আরেকটা পার্ট, এইটা পার্টটাও সিমিলার, যে ইন্টারাপ্ট দ্য ইন্টারভিউয়ার, মানে কোনো একজন ইন্টারভিউয়ার যখন কোয়েশ্চেন করছেন বা কোনো একটা ডিসকাশন করছেন বা ওই সময় আলোচনা করছেন, তার মাঝখানে আসলে কথা বলাটা উচিত হবে না। লেট হিম ফিনিশ, তারপরে হচ্ছে কি আপনি আপনার ভিউজটা এখানে শেয়ার করেন। কোনো সময় মানে তার পুরো কথাটা শুনেন। অনেক সময় আছে অনেক ওভার কিউরিওসিটির কারণে বা কোনো একটা কোয়েশ্চেনের শুরুর দিকে শুনে মনে হচ্ছে আমি এই জিনিসটা তো পারি, ওভার এনথুজিয়াজমের কারণে আগে থেকে বলা শুরু করি, বাট হয়তো দ্য ইন্টারভিউয়ার ওয়ান্টস টু ইউনো সি দ্য ডিফারেন্ট সিনারিও। তার পুরো কোশ্চেনটা হয়তো শুনলে তখন বোঝা যেত যে সে হয়তো অন্য একটা জিনিস জানতে চাচ্ছে। এক্স্যাক্টলি এই জন্য তাকে তার পুরো কথাটা আসলে শেষ করতে দেওয়া উচিত। এরপরে উনি যেটা বলেছেন ঠিক স্পেসিফিকলি ওই পয়েন্ট ধরেই কথাটা বলা উচিত এবং তার আনসারটা দেওয়া উচিত। অনেক বেশি দূরে বা অনেক বেশি ইনডিরেক্ট কথাবার্তা বলে তাকে আসলে বাম্বল করার কোনো কারণ নেই। So I think that's all for the interview preparation overall যেটা আমি আলোচনা করলাম। সামারিতে যদি আমি বলি জাস্ট কয়েকটা পয়েন্ট আমি লিখেছি যে নট অনলি ইন্টারভিউ বেসড, আসলে ইটস আ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, কারণ প্রত্যেকটা জায়গায় প্রিপারেশনের দরকার হচ্ছে, ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এই সবগুলো সম্বন্ধে আপডেটেড থাকা উচিত। নেটওয়ার্ক বিল্ড করা উচিত খুব ইম্পর্টেন্টলি, তার কারণ হচ্ছে যেটা আমাদের সময় ছিল না আনফরচুনেটলি, সিন্স আমরা প্রথম একদম ফার্মেসি ফার্স্ট ব্যাচ, সো আমাদের বড় ভাই বলতে কিন্তু কেউ কোনো জায়গায় ছিল না। সো নেটওয়ার্কটা আমাদের বিল্ড হয়েছে থ্রু কলিগস, বেসিক্যালি আমাদের কো ওয়ার্কার্স, তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কলিগ হয়েছে এবং যারা আমাদের সাথে একদম ডিরেক্টলি জুনিয়র যারা ছিল তাদের সাথে আস্তে আস্তে আসলে আমাদের কমিউনিটিটা বিল্ড আপ হচ্ছে। বাট একদম আমাদের সময় কিন্তু এই পার্টটাতে একদমই কেউই ছিল না যে কারো কাছ থেকে একটা বিন্দুমাত্র সাজেশন নিব, কোন ভাইয়া কোথায় আছে আমাদেরকে একটু হেল্প করবে, এই পার্টটা কিন্তু ছিল না। সো তোমাদের এই অপরচুনিটি আছে, আমার মনে হয় যে ইউ ক্যান ইউটিলাইজ দ্য ফুলেস্ট। এবং ইমার্জিং কিছু ফিল্ড এক্সপ্লোর করা উচিত। আমার মনে হয় যে সিনিয়ররা মার্কেটিং এ পিএমডি তে জব করছে, অমুক ভাই আরএনডি তে জব করছে, আমাকে ওদিকে জব করতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে এখন অনেকগুলো অপরচুনিটি অলরেডি আমি যেগুলো ক্যারিয়ার স্কোপ গুলো দেখালাম, এই পার্টগুলো ইমার্জিং এবং সামনে অনেক বেশি স্কোপ আসবে। আমার মনে হয় এইসব জায়গাতেও আমাদেরকে এক্সপ্লোর করা উচিত। আর যেই পার্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সফট স্কিল গুলো ডেভেলপ করা। প্রত্যেকটা জায়গায় হার্ড স্কিল অনেক সময় আমরা অন জব ডেভেলপমেন্টে হয়ে যায়, অন জব ট্রেনিং এর মধ্যে হয়ে যায়, সিনিয়রদের কাছ থেকে শিখে হয়ে যায়। বাট সফট স্কিল ডেভেলপটা আসলে যত তাড়াতাড়ি পারে, মানে নিজের থেকে যত ধরনের স্কিল ডেভেলপ করা সম্ভব এই স্কিলগুলো ডেভেলপ করে ফেলা উচিত। এবং কমিউনিকেশনের জন্য অনলাইনে প্রচুর কোর্স ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে, ফ্রি আছে। কিছু কিছু সময় একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যে উই শুড ইনভেস্ট ইন আওয়ারসেলফ, কারণ আমরা দেখা যাচ্ছে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি কিনে ফেললাম, আইফোন কিনে ফেললাম, এই পার্টটাতে আমরা যত বেশি ইনভেস্ট করাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট একটা ট্রেনিং এর জন্য আমি 5,000 টাকা খরচ করব বা 10,000 টাকা দিয়ে আমি একটা মেন্টরশিপ নিব, এই পার্টটাতে আমাদের অনেক মানে আগ্রহ কম থাকে। আমি বলবো যে এই পার্টটাতেও ইকুয়ালি ইনভেস্ট করা উচিত এবং এই পার্টটাই ফিউচারে যে অ্যাসেট হয়ে দাঁড়াবে সেটা কিন্তু কোনো সময় তার নিজের কাছ থেকে যাবে না, কারণ যে স্কিলটা আমি পেয়েছি এই স্কিলটা তো আমার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। এইটাতে যত বেশি ইনভেস্ট করা যায় তত তার ফিউচার কিন্তু অনেক বেশি সিকিউর। রাইট। সো আই থিংক দ্যাটস অল ফর দ্য ডিসকাশন। সরি আমি একটু টাইম বোধহয় বেশি নিয়ে ফেলেছি। নো প্রবলেম ভাই। সো আই থিংক যদি কারো কোনো কোয়েরিজ থাকে উই আর আপ ফর দ্য কোশ্চেন আনসার সেশন। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কোশ্চেনের দিকে চলে যাই। আমি কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছি। সো কিছু কোশ্চেন আসলে অলরেডি ভাই আপনার ওভার দ্য কোর্স অফ টাইম আপনার প্রেজেন্টেশনেই কভার হয়ে গিয়েছে। যেমন একটা কোশ্চেন ছিল যে আদিত্য কোশ্চেন করেছিল যে হোয়াট অ্যাবাউট ফার্মাকোভিজিলেন্স পিভি, নো স্কোপ ফর ফার্মাসিস্ট দেয়ার। এটা আপনি পিভি স্লাইডটা দেখানোর আগে, সো ওই স্লাইডটা দেখানো হয়ে গিয়েছে, সমস্যা নেই। আরেকটা কোশ্চেন দেখছি আমাদের আদিত স্যার নিজেই করেছেন, এটা ভাইয়া ভালো মতো বলতে পারবেন যে আই হ্যাভ এ কোয়েশ্চেন, ইফ এ স্টুডেন্ট ইজ আস্কড অ্যাবাউট দ্য স্যালারি, লাইক হাউ মাচ ইউ ওয়ান্ট, অর ইফ দে অফার এ স্যালারি, হাউ শুড সামওয়ান অ্যানসার দিস? ভাইয়া আপনার সাজেশন কি হবে?
Thank you, sir, for your nice and on-point question. And for the students, I think যে এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে উনি স্যালারি ব্যাপারটা কিভাবে প্রেজেন্ট করবে। বেসিক্যালি এখন হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলোর একটা ওপেনিং যেই স্যালারিটা, এটা কিন্তু সবারই একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি আছে, এবং যেটা অলমোস্ট আমার মনে হয় যে ক্লোজ টু 19-20 সবারই, খুব বেশি ভ্যারি করে না, খুব বেশি ভ্যারি করে না। কারো হয়তো টেক হোম বেশি হবে, কারো হয়তো আদার কিছু বেনিফিটে বেশি হবে, বাট ওভারঅল এই আমাদের ইন্ডাস্ট্রিতে এটার একটা হারমোনি আছে। সো আমার মনে হয় যে খুব স্মার্ট আনসার হবে যে অ্যাজ পার দ্য কোম্পানি পলিসি আমাদের এই ইনিশিয়াল লেভেলে যে স্টার্টিং স্যালারি আছে এই জিনিসটাই আই ক্যান এক্সপেক্ট, এবং সেইখানে তখন বলতে পারে যে আপনাদের কোম্পানিতে আসলে স্টার্টিং স্যালারিটা কেমন। দিস কুড বি অ্যান ইজি গোয়িং কোয়েশ্চেন, কারণ এখানে কেউ এম্বারাসড হবে না, কারণ কোম্পানির পলিসি অনুযায়ী যেহেতু আমি সে জানতে চাচ্ছে তার কোম্পানির পলিসিতে যেটা আছে সেটাই এইচআর ম্যানেজার বা এইচআর এর যে পার্সন যিনি থাকেন উনি শেয়ার করবেন, এবং সেই অনুযায়ী তখন স্টুডেন্ট তো তার একটা প্যারামিটার সে জাজ করতেই পারবে যে ওয়েদার ইট ইজ ওয়ার্থ অর নট, রাইট? এক্স্যাক্টলি ভাই, এখানে আসলে বার্গেনিং এর কিছু নাই। প্রত্যেকটা কোম্পানি তার একটা বেঞ্চমার্ক সেট করে রেখেছে, এবং ইন্ডাস্ট্রিতে ওই কোম্পানি যে কাউকে জিজ্ঞেস করলে আসলে বলতে পারবে যে স্টার্টিং এ কত দিচ্ছে। সো এটা নিয়ে আসলে খুব বেশি ব্যাক এন্ড ফোর্থ ডিসকাশনের সুযোগ নাই। তারপরে একটা কোশ্চেন ছিল ভাইয়া যে হোয়াট ইজ আই হার্ড আমিনা মারিয়াম কোশ্চেন করেছেন, আই হার্ড অ্যাডিং রিসার্চ এক্সপিরিয়েন্স is detrimental for someone applying in industry as the HR thinks that the person is more academia focused, মানে সে হয়তো 4টা পেপার পাবলিশ করছে, এই জিনিসটা সে সিভিতে লিখবে কিনা, কারণ অনেক সময় HR মনে করে যে তো পেপার পাবলিশ করে ফেলছে, মেবি হি অর শি উইল লিভ দ্য কান্ট্রি। ভাইয়া এখানে আপনার ওপিনিয়নটা কি? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন এন্ড ভেরি ডিপ কোয়েশ্চেন মিস আমিনা মারিয়াম। এই ব্যাপারটা আসলে একদম যে ট্রু না এটা আমি স্বীকার করব না, ডেফিনেটলি সামওয়াট এই জিনিসটা ম্যাটার করে। তার কারণ হচ্ছে ওই যে বললাম আমাদের এখন হায়ারিং প্রসেসটা এমন যে একটা পজিশন যদি 1 মাসের বেশি ভ্যাকেন্ট থাকে, আসলে ওই জায়গাটা অনেক বেশি কাজ কিন্তু পেন্ডিং হয়ে যায়, যেটা যে কোনো কোম্পানির জন্যই একটা বদআসাম, যেহেতু এখন ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ফাস্ট গ্রোয়িং এবং প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। সো কেউই চায় না যে একটা এমপ্লয়িকে সে ডেভেলপ করলো ওভার দ্য ইয়ার্স 1 বছর ধরে, সে হয়তো 1.5 ইয়ার্স বা 1.5 বছরের মাথায় সে আবার হায়ার স্টাডিজের জন্য চলে গেল। সো কেউ যদি হায়ার স্টাডিজের জন্য যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকে, সো ডেফিনেটলি তার এই পার্টটা ওই হায়ার স্টাডিজ ফোকাসই হওয়া উচিত আমার মতে। হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সের জন্য কিছুদিন জব করতে চাই, সেটা আমি নিতে পারি, বাট এই জবটা কিন্তু আসলে আমার কোনো দিকেই কোনো কাজে দিবে না। কারণ আমি হায়ার স্টাডি যদি আমি করতে চাই, আই শুড বি ফোকাসড অন দ্যাট পার্ট, এবং আমার ওইটার জন্য রিলেভেন্ট যা যা করা দরকার, কিছু এক্সট্রা যদি আমার আলাদা ট্রেনিং দরকার হয় বা আমার এডিশনালি কোনো কোর্স করা যদি দরকার হয়, আমার মনে হয় ওইটাতে ফোকাস থাকা উচিত। কারণ ইন্ডাস্ট্রিতে এই টাইপের যদি, যেমন কিছু কিছু জায়গায়, আমি কোনো ইউনিভার্সিটির নাম মেনশন করছি না, কয়েকটা কোম্পানিতে এখন কিন্তু আছে যে এই ইউনিভার্সিটির ছেলেপেলেগুলো যখন সিভি দেয়, তাদের প্রথমেই মাথায় এই পয়েন্টটা স্ট্রাইক করে, এবং তার এই সিভি গুলো কিন্তু ফার্দার আর প্রসিড করা হয় না। কারণ তাদের মাথায় থাকে এই ছেলেটা এখন আসছে 4 মাস 5 মাস কাজ করবে, এরপরে আবার তার সময় আসলে সে চলে যাবে। কোম্পানি ওই জায়গাটায় কিন্তু সে কাজ করবে না। সো বাট সে যদি ডেফিনেটলি ক্যারিয়ার বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রি যদি সে যদি ক্যারিয়ার করতে চায়, তাহলে সে তার আসলে একাডেমিক এই যে সে পাবলিকেশন গুলো করলো, এটা কিন্তু খুব বেশি ভ্যালু তার সিভিতে অ্যাডও করবে না, কারণ এই পাবলিকেশনের সাথে তার জেডির বা তার যে রেগুলার যে জবটা সে করবে তার কোনোই ইম্পর্টেন্স নেই। সেই পার্টটা সে সিভিতে মেনশন না করলে আমার মনে হয় না খুব আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। এখানে আমি একটু অ্যাড করি, আমার যেমন মানে ব্যাচেলার্স এর পরে 3টা পেপার ছিল, কিন্তু আমি যখন জবে অ্যাপ্লাই করছি আমি জাস্ট 3টা পেপারের করতে চেপে গেছি, বিকজ ইট ইজন্ট অ্যাডিং এনি ভ্যালু। আপনি যেটা বললেন, এবং কেউ যদি বাইরে যেতে চায়, লেট দ্যাট পারসন হ্যাভ ডিফারেন্ট সিভিজ। আমার যেমন 3টা সিভি, একটা হলো গিয়ে আপনার ইন্ডাস্ট্রির জন্য, একটা ছিল বাইরের একাডেমিয়ার জন্য, আর একটা ছিল বায়োডেটা বিয়ের জন্য। সো 3টার তো আসলে পারপাস আলাদা। সো ওভাবে করে তো আপনি যেটা বলছেন একটা পয়েন্ট বলছেন, টেইলার্ড সিভিটা আসলে ওভাবে করে টেইলার করে নিতে হবে। এক্স্যাক্টলি একদম অন পয়েন্ট স্যার। আরেকটা কোয়েশ্চেন ভাই আমরা যদি এখানে দেখি, গোলাম মুস্তাকিম কোয়েশ্চেন করেছে যে ইজ ইট ওয়াইজ টু অ্যাড কোয়ালিটিজ, অ্যাট্রিবিউটস অর স্কিলস হুইচ আরন্ট ট্রু টু দ্য ক্যান্ডিডেট, মানে ফেক কোনো কোয়ালিটি, অ্যাট্রিবিউট, স্কিল সিভিতে মেনশন করা, এটা কি অ্যাড করা ঠিক হবে কিনা? এইটা
মুস্তাকিম, সেটা হচ্ছে আমি একবার মেনশন করেছি যে সিভি অ্যান্ড ইন্টারভিউ এই পার্টটার মধ্যে অনেস্টি ইজ মানে এটা একদম অন পয়েন্ট থাকতে হবে। তার কারণ হচ্ছে যে ইন্টারভিউ নিচ্ছে সে কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স একটা লোক। এখন সে কিন্তু জানে মানে তাকে দুই একটা টাইমে মানে সে যদি কোয়েশ্চেন করে বা তাকে ওই রিলেটেড কোনো যখনই সে বলবে যে আমি এই জিনিসে এক্সপার্ট, তখন কিন্তু ইন্টারভিউয়ার ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন কিন্তু তাকে করবে, ডেফিনেটলি করবে। এবং তখনই কিন্তু একটা দুইটা কোয়েশ্চেনে কিন্তু বোঝা যাবে যে আসলে সে এই জিনিসটা পারে কি পারে না, তার মানে সঠিক জিনিসটা কিন্তু তখন সব বের হয়ে যাবে। এবং তখন যদি তার মনে হয় যে এইটা একটা ফেক কমিটমেন্ট তার ছিল বা এই স্কিলটা সে আসলে তার মধ্যে নাই বাট সে ক্লেম করেছে, তখন কিন্তু তার বাকি ইন্টারভিউ যতই ভালো হোক না কেন, এই যে একটা নেগেটিভ পারসেপশন তার মাথার মধ্যে চলে আসলো, সে কিন্তু আর মনে হয় না ওই কোম্পানিতে কোনো সময় মানে তার এন্ট্রিটা পাবে। এবং এটা শুধুমাত্র অনেক সময় আমার মনে হয় যে শুধুমাত্র ওই পার্টিকুলার স্টুডেন্ট না, অনেক সময় ইনস্টিটিউশন বা তার ইউনিভার্সিটিরও কিন্তু একটা ব্যাড রেপুটেশন অনেক সময় হতে পারে। আমি বলবো না ইটস অলওয়েজ ট্রু, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু এই পারসেপশনটা আসে যে এই ইউনিভার্সিটি ছেলে পেলেগুলো একটু ওভার স্মার্ট, তারা নিজেরা যেটা পারে না সেটাও দাবি করে। সো পারসেপশন মানে ব্যাড পারসেপশন দেওয়ার কোনো দরকার নাই কিন্তু। কারণ আমি যতটুকু পারি অন জব ট্রেনিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটা কিন্তু আমরা অনেক বেশি প্র্যাকটিসও করি। সো একটা মানুষ সবকিছু স্টুডেন্ট অবস্থায় শিখে আসবে এটা কিন্তু আমরাও বিলিভ করি না। সো অন জব ট্রেনিং এ সে অনেক ভ্যালু অ্যাড করবে, আর সে যতটুকু পারে আমার মনে হয় ততটুকুর মধ্যে থাকা উচিত। এবং সেই পার্টটাতেই তার মানে ওই ইউ হ্যাভ টু স্ট্রেংথেন ইউর স্ট্রেংথ, তার সেই ওই পার্টটাকে আরো বেশি স্ট্রেংথেন করা উচিত। এক্স্যাক্টলি ভাই। আর কেউ যদি আসলে দেখতে চায়, অনেক স্ট্রেংথ কিন্তু আমাদের আছে নিজেদেরই। সো যেটা আছে এটাকে আমরা একটু সুন্দর করে বলি, শুধু শুধু ফেক করার তো আসলে মনে হয় না। যেখানে আমার ধরা খাওয়ার পসিবিলিটি আছে, আমি বললাম আমি এটাতে খুব ভালো এক্সপার্ট, ইন্টারভিউরে হয়তো দেখা যাবে এর চেয়ে 100 টাইমস বেশি জানে আমার চেয়ে বেশি। সো এমন একটা কোশ্চেন করে বসবে, আমার জাস্ট এম্বারেসই হতে হবে। আরেকটা কোশ্চেন ছিল ভাই আমাদের এখানে, নুসার আফরোজ কোশ্চেন করেছে, ইজন্ট দেয়ার এনি ডিএমপিকে রোল স্কোপ? আই থিঙ্ক ড্রাগ ডিসকভারি নিয়ে বলেছে, যে ড্রাগ ডিসকভারির কোনো রোল আছে কিনা বাংলাদেশে, যদি একটু অ্যাড্রেস করতেন। ড্রাগ ডিসকভারির রোল আমি যদি এখন বলি একদম ডিরেক্টলি, আমাদের কারেন্টলি এখন বাংলাদেশে কোনো ড্রাগ ডিসকভারির কোনো রোল নাই, সিন্স আমরা হচ্ছে কি এখন পর্যন্ত বাংলাদেশে জেনেরিক মেডিসিন তৈরি করছি। আমাদের এখনো ওই ট্রিপসের বা আমরা যদি বলি এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের এখনো হয়নি। আমাদের এইটা 2026-এর নভেম্বরে হওয়ার কথা। 2026-এর নভেম্বরে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে তখন হয়তো আমাদের ড্রাগ ডিসকভারিতে অনেক বেশি এমফাসিস বা রোল আমাদের এমপ্লয়ার দিবে বা কোম্পানিগুলো দিবে। এখনো কিছু কিছু কোম্পানি দিচ্ছে, বাট সেটা কিন্তু আসলে সাফিসিয়েন্ট না, আমি সেটাকে ড্রাগ ডিসকভারি বলবো না। কারণ আমাদেরকে এখানে অনেক ধরনের আর&ডি এবং কি বলবো হিউজ হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এই পার্টটাতে আমার মনে হয় না এখন পর্যন্ত ম্যাক্সিমাম কোম্পানিজ রেডি। ড্রাগ ডিসকভারি আমরা যদি বলি এখন পর্যন্ত ওরকম ডিরেক্ট কোনো স্কোপ নাই, বাট ফিউচারে যে আসবে না এটা বলা যাচ্ছে না, কারণ এই পার্টটাতে ফার্মা ইন্ডাস্ট্রিকে শিফট হতেই হবে টুডে অর টুমরো। রাইট। লেট মি চেক দ্য কোয়েশ্চেনস। না, আর কোনো কোয়েশ্চেন আসলে এখানে নেই। আই থিঙ্ক ভাই যেটা সত্যি কথা, মানে যেই টপিক নিয়ে আপনি কথা বলেছেন, এক একটা যে সিভি রাইটিং নিয়ে 3-4 ঘন্টা আসলে ডিসকাশন করে ফেলা যায়। ইন্টারভিউ সময় কি করতে হবে এটা নিয়ে 2 ঘন্টা কথা বলে ফেলা যায়, টু বি অনেস্ট, বাট আসলে টাইমটা তো লিমিটেড। সো এখানে আমরা মোটামুটি বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি, দেয়ার ওয়াজ গুড এঙ্গেজমেন্ট ভাইয়া। অ্যান্ড আই থিঙ্ক আজকের দিনে স্পেশালি আপনি কিছু কিছু পয়েন্ট বলেছেন আমি নিজেও জানতাম না, শেখার তো আসলে শেষ নেই। যেমন থ্যাংক ইউ ইমেল দেয়া একটা ইন্টারভিউ পর, দ্যাট ইজ লাইক অ্যান অ্যামেজিং রিফ্লেকশন অফ প্রফেশনালিজম, যে আমি একটা ইন্টারভিউ দিলাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো এটা আমার জন্য নিজের জন্য একটা নিউ লার্নিং ছিল। প্লাস ভাই একটা কথা আপনি বলেছেন যে একটা আইফোন অথবা একটা PS5 PS4 এর পিছনে আমরা হয়তো টাকা দিতে রাজি আছি, বাট একটা ছোট কোর্স, হয়তো একটা এক্সেল এর কোর্স হতে পারে, একটা এআই এর উপর কোর্স হতে পারে, এই ছোট ছোট কোর্সের পিছনে আসলে আমাদের মাইন্ডসেটেই কিন্তু ওই জিনিসটা নেই যে এটার পিছনে আমি নিজের জন্য 5,000, দিস ইজ দ্য রিয়েল ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের রিফ্লেকশনে আমি আরো 5টা আইফোন কিনতে পারবো একটা টাইমে গিয়ে। বাট ওই মাইন্ডসেটটা আসলে আমাদের আছে, অ্যাজ ইউ সেড, আসলে আমাদের নিজেদের মাঝে নার্চার করতে হবে, তাহলেই আসলে ইন্টারভিউর জন্য আমরা রেডি হতে পারবো। তো ভাই আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আই উড লাইক টু থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ আনসুক, যে এতটা সময় দিয়েছেন আমাদেরকে। আমি নিজে পার্সোনালি অনেক নতুন নতুন জিনিস পেয়েছি,
বুঝেছি, কারণ ইন্টারভিউ যে সব দিয়ে দিয়েছি তা তো না, সামনে সুইচের জন্য ইন্টারভিউ দিতেও পারি, আমার জন্য হেল্প হবে। আর ভাইয়া এত কম সময়ের মাঝে আপনি অনেকগুলা টপিক আসলে টাচ করেছেন, এবং আমি শিওর সবাই কেউ যদি প্রত্যেকটা টপিক অ্যাড্রেস করে করে দিয়ে যায়, ফার্মাকোলজি বই এক রাতে কেউ শেষ করতে পারবে না, কোথেকে কোয়েশ্চেন করবে কেউ জানে না। বাট আপনি যে টপিকগুলো বলছেন, দিজ আর ভেরি মাচ আন্ডার আওয়ার কন্ট্রোল। কে কি ড্রেস পরবে, কে জুতাটা পলিশড হবে কি পলিশড হবে না, স্ট্রেংথ উইকনেস আমার কি, এটা নিয়ে আমি প্রিপেয়ার করব কি করব না, এটা কিন্তু ভাই আপনি অ্যাজ ইউ রাইটলি সে, এটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে দেখতেই পারি। ফার্মাকোলজির বইয়ের কোন চিপার থেকে কোশ্চেন করবে এটা আমার কন্ট্রোলে নাই, বাট বাকি প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু ভাই আমাদের কন্ট্রোলে আছে। সো ভাই থ্যাংক ইউ সো মাচ ফর দিস। অ্যাজ আই সে 3-4 ঘন্টা ডিসকাশন করলেও আসলে শেষ হবে না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। আই নো দ্যাট ইউ আর রিয়েলি রিয়েলি বিজি, অ্যান্ড স্পেশালি আমি আপনাকে, আই এম সরি যে লাস্ট উইকে হওয়ার কথা ছিল, আপনার কাছ থেকে এক সপ্তাহ আসলে বেশি সময় নিয়েছি, বা তারপর আমাদের এটা তো আমাদের সবারই থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা কোয়েশ্চেন এসেছে ভাইয়া, যেহেতু করেছে আমাদের একটু জুনিয়র, আমরা একটু নিয়ে নিই কোয়েশ্চেনটা, এটা দিয়ে আমরা ক্লোজ করে দিব যে ইজ অ্যাডিং ইররিলেভেন্ট স্কিল গুড, লাইক ইফ আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সামথিং দ্যাট ইজ নট রিলেটেড টু দ্য জব, শুড আই অ্যাড ইট? Would it be considered unprofessional, or would it show that the person is into extracurricular activities? Interesting question ভাইয়া। তো যদি একটু করতেন, ইররিলেভেন্ট কিছু এটা দেখলে মনে হয় যে আসলে এটার সঙ্গে রিলেশনশিপ নেই, বা দেখায় যে ও তো অনেক কিছু করে ফেলছে, অনেক কিছু করছে, সো এরকম কিছু ইনক্লুড করা ঠিক হবে কিনা ভাই, আপনার ওপিনিয়নটা কি? এই পার্টটা আসলে ওই মুস্তাকিমের কোশ্চেনের সাথে রিলেভেন্ট অলমোস্ট, আমি যদি বলি সেটা হচ্ছে, কারণ যেই পার্টটা এই স্কিলের দরকার নাই বাট আমি দেখাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি একটু আমাকে এক্সাজারেট করছি। আমার মনে হয় যে এটা সবসময় প্রফেশনালিজম শো করে, তাও ব্যাপারটা তাও না। কারণ হচ্ছে কি, এখন যেটা বললাম, আমার দ্য ফার্মা কোম্পানি বা ফার্মা এই টিম বা ওভারঅল কোম্পানিগুলো এখন এত বেশি কম্পিটিটিভ হয়েছে, আমি যে একটা এডিশনাল কোনো কিছু জাজ করে একটা সিভি সর্টিং করব, এই পার্টটা কিন্তু ম্যাক্সিমাম কারোরই সময় নেই। তো আমি যেটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল লেভেলে আমাদের প্রায়োরিটি থাকবে যে যেই আমার জেডি অনুযায়ী তার যে জব ডেসক্রিপশন গুলো দরকার বা যে স্কিল গুলো দরকার, এই জিনিসগুলো আমি কোন কোন সিভিতে পাচ্ছি বা আমি শর্টলিস্ট করে এটা পাচ্ছি। আমি যখন এটা পেলাম, আমার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা আমি এডিশনাল যে স্কিলটা পারি, এটার জন্য কিন্তু আমার ইন্টারভিউ আছে, যেখানে আই ক্যান প্রুভ মাইসেলফ যে আমি ওইখানে আমি যদি মনে হয় যে আমি এটা দিয়েও কোনো ভ্যালু অ্যাড করতে পারবো, দেন আই ক্যান টক। বাট সবকিছু যে আমার সিভিতেই মেনশন করতে হবে, নট লাইক দ্যাট। যেটা শোয়েব কিন্তু একটু ক্লিয়ারলি বললো যে আমি আমার সিভিটাকে 2-3টা সিভি ফরম্যাট আমার থাকতেই পারে, ডিপেন্ডিং অন দা কোম্পানি এবং রিকোয়ারমেন্টস। আমি ওইখানে সিভিটা দিয়ে দিলাম, এডিশনালি কোনো একটা জায়গায় যখন আমি দিতে যাব, তখন হয়তো আমি বাড়তি আরো কিছু আমার কোয়ালিফিকেশন বা স্কিল অ্যাড করলাম, যেটা হয়তো অন্য কোনো কিছুর জন্য ইম্পর্টেন্ট। বাট সবকিছুই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে যে প্রাইমারি ভাবে জাজ করবে ক্যান্ডিডেটকে, এই পার্টটা কিন্তু আসলে মানে আমার কাছে মনে হয় না খুব বেশি লেজিট। সো উই হ্যাভ টু স্টিক টু দ্য পয়েন্ট, এবং ওই অনুযায়ী আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। Right. Thank you so much, ভাই। I think with that we would like to close the session for the day. I am sure this is only the beginning যে মাহবুব ভাইকে আমরা পেয়েছি, and we hope to see you more in the coming years as well ভাই। আপনার vast experience থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই। So ভাই, thank you so much for your time ভাই। থ্যাংক ইউ শোয়েব, অ্যান্ড অল দ্য মানে যারা আজকে এই সেশনটার মধ্যে ছিলেন, যারা লাইভ দেখেছেন, এবং আই হোপ অল্প সময়ের মধ্যে যতটুকু জায়গা কভার করা সম্ভব করার চেষ্টা করেছি। এরপরেও যদি কারো ইন ডিটেলসে আর কোনো জায়গায় কোনো ধরনের হেল্প লাগে, আই থিঙ্ক যে আনসুপের মধ্যে একটা কমিউনিটির মধ্যে ইউ ক্যান ফাইন্ড মি। সো যে কোনো জায়গায় আই উইল রেডি টু হেল্প, নো ইস্যু। আর আসলে ব্যস্ততার মধ্যে খুব ভালো মতো প্রেজেন্টেশন প্রিপেয়ারও করা যায় নাই, কারণ হচ্ছে গিয়ে এই অনেকগুলো কাজের মধ্যে এই জিনিসগুলো আবার নতুন করে গুছানো, কারণ আসলে তো এই পার্টগুলো নিয়ে কাজ করা হয় না। সো আমরা নিজেরাও কোনো সময় এইভাবে জিনিস চিন্তা করি। তখন আমি চিন্তা করেছিলাম যে কিছু একটা জিনিস করি যাতে ফিউচারে আমাদেরকে তোমাদের সবাইকে হেল্প করতে পারে, ওই পার্টটাতে একটা ছোট্ট প্রয়াস। সো আই হোপ যে সবার এটা কাজে দিবে, এবং আমরা চাই যে এগুলোতে ইকুইপড হয়ে আমরা পরবর্তীতে যখন রিক্রুট করব, আই ওয়ান্ট টু সি যে আমাদের এখান থেকে প্রচুর এনএসইউয়ার্স তারা এই জিনিসগুলোতে ইকুইপ হয়ে ইন্টারভিউ ফেস করছে, এবং ওভারঅল যে গুড রেপুটেশনটা আমাদের এখন ইন্ডাস্ট্রিতে আছে যে এনএসইউ স্টুডেন্টসদের, এই জিনিসটা যাতে সামনে ক্যারি ফরওয়ার্ড হয়। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। So that was our very own Mahbub bhai talking in our career
episodes number 2, Career Talk episode 2. So stay connected with Ansup. This is not only for NSU pharmacists. We want to extend this to the pharmacist community of the Bangladesh as a whole, in fact, of the globe as a whole. So আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করেছি. If you guys have suggestions for us, যে সামনে আমরা কি নিয়ে কথা বলতে পারি, কোন টপিকগুলো will be relevant for you guys, please do reach out to us. We are available in Ansup in the inbox. You can reach out to us. মাও ভাইয়ের কাছে যদি কোনো query থাকে, you can reach out to Ansup as well. He's very much part of the Ansup as well. So hope to see you very soon, everyone, with a new person, with a new topic, and with some new learning. Thank you, guys. Happy learning, everyone. Assalamu alaikum.